খানিক অভাব নেই। শোক মিশ্রিত প্রাসাদে সব রক্তখনিদের আনাগোনা। 3 ভাই এবং 3 জাতি মিলে এই ভালোবাসার প্রাসাদের অটুট মেলবন্ধনে এক আদম্য সৃষ্টি, যেখানে আছে ভাইয়ে ভাইয়ে এবং যায় যায় অগাধ ভালোবাসার সন্ধি। এক স্বপ্নপুরীর রত্নখনির সুখ সন্ধি মিশ্রিত সৃষ্টি মালিথা ভিলা। বলো আম্মু, বলো আম্মু, বলজন কোথায়? এই বর্ষণ কি ভাইয়া হয় তোর? মায়ের কথায় তীব্র নাচক জানাতে কুজ্জ বলে উঠল, না, ও শুধু বলজন। বাপের মতোই একদম ঘাড়তেরা হয়েছে। বাপের যেমন জন্মের পর থেকে ঘাড়ের রগ একটা তেরা, মেয়েটারও হয়েছে ঠিক তেমন। পাশ থেকে শশী শুনে জোরে শব্দ করে হেসে উঠল। আজমিরা কুয়াশার কথায় চোখ রাঙিয়ে দিল। জাকিয়া আর আম্বিয়া নিজেদের কাজে ব্যস্ত। বাড়িতে তোড়জোড় চলছে সব গোছানোর। তারা ফ্যামিলি ট্রিপে যাবে। প্ল্যান করছে কক্সবাজার এবং সেন্ট মার্টিন। যাবে মালিথা ভিলার প্রতিটি সদস্য এবং রিজভি, স্মৃতি, তাদের ছেলে সানভি, এদিকে মাহির আর ঈশা। সেসবই সব প্ল্যান করছে। বসার ড্রয়িং জুড়ে বাড়ির মেয়েদের রাজ। ছোট শ্রাবণ নিজের মতো খেলতে ব্যস্ত। বর্ষণ এখানে নেই, তাই কুঞ্জ খুঁজছে। মায়ের শেষ কথাগুলো কুঞ্জর ছোট মাথায় ঢুকলো না, কিন্তু সে বাপের কথা বলতে তেতে উঠে বলল, তুমি আমার বাবাকে কি বলতো ধুনি? রাগত্ব স্বরে বলে 2 কোমরে হাত দিল। ভঙ্গিমাটা এমন যেন কোনো পাকনা বড়ি তার মেয়েকে শাসন করছে। কুয়াশা সেদিকে তাকিয়ে মিটমিট করে হেসে নিল একটু। এরপর গাম্ভীর্য রেখে বলল, তোর বাপ আমার স্বামী হয়, তুই বাপের হয়ে মায়ের উপর ঝাড়ি পাড়ি নিচ্ছিস? কুজ্জোর সাথে সেও ঝগড়া করে এমন ভাবে। শিশিরের উপর জোর দুজনে সমালতালে খাটায়। কুজ্জো ফের নাচক করে বলল, না, আমার বাবা তোমার কেউ না। জাকিয়া এবার বলে উঠলেন, হ্যাঁ, আমার ছেলে, তোদের কেউ না। শিশির একমাত্র আমার ছেলে। তুমি চুপ থাকো। জাকিয়া ভ্যাবাচাপা খেয়ে গেল। যাক বাবা, এতক্ষণ মা মেয়ে মিলে ঝগড়া করছিল, চুপ করতে তিনি বললেন বলে এখন তাকেই চুপ করতে বলছে। সব মিটমিট করে হাসছে। বৃষ্টি কাপড় ভাঁজ করতে করতে এতক্ষণ পর বলল, দেখেছো আম্মু, এখন দুইটা মিলে তোমাকেই ধমকাচ্ছে। আমি দুধে এক হয়ে গেল আর তুমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছ। বলে ঠোঁট টিপে হাসল। এদিকে আম্বিয়া সবাই জোরে হেসে উঠেছে। কুয়াশা আর কুঞ্জ চেয়ে আছে একে অপরের দিকে। সে সময়ে তুষার এলো। আজ সে বাড়িতে এলো আগামীকাল তাদের ট্যুর বলে। এসে সদর দরজা অতিক্রম করে হাসি শুনে শুধালো, তা কি নিয়ে হাসাহাসি হচ্ছে শুনি? এত আনন্দ কিসের জন্য? আমি কি কিছু মিস করে ফেললাম? তুষারের কণ্ঠ এবং তুষারকে দেখে কুঞ্জ পিছন ঘুরে লাফিয়ে উঠে বলল, ও বলো চাচু, চাচু তুমি এতে গেছো? তুষার হেসে হাতের জিনিসগুলো সেখানে রেখে কুজ্জকে কোলে তুলে নিল। গালে চুমু এঁকে দিয়ে বলল, হ্যাঁ আমার ছোট আম্মা, বড় চাচ্চু এসে গেছে, এবার জমিয়ে মজা হবে। ইয়ে, আমরা মেলে মজা করবো। বলতে বলতে 2 হাত প্রসারিত করে দেখালো কতটা মজা তারা করবে। তোমার মেয়ে আর বোন এতক্ষণ ঝগড়া করছিল, আম্মু বলেছে বলে আম্মুকেই ঝাড়ি দিয়েছে দুটো মিলে। তুষার শুনে একবার কুজ্জোর দিকে তাকিয়ে কুয়াশার দিকে তাকালো, বলল, আমার ছোট্ট আম্মুর সাথে ঝগড়া করছিলি কেন রে কুঞ্জা? আর বড় আম্মুকে বা ধমক দিয়েছিস কেন? হ্যাঁ, এখন সবাই মিলে আমাকে বকো। কাউকেই বকবো না, সবাইকে জেলে পুরে দেবো সোজা। হবে? ঝগড়া করার অপরাধে পানিশমেন্ট গ্রান্টেড করা হবে। সবাই খিলখিল করে হেসে দিল। একে বাবার কথা পেয়ে বর্ষণ ছুটে আসতে গিয়ে উপর থেকে দেখলো বাবার কোলে অলরেডি কুব্জ রাজ করে আছে। বিরক্তি মুখশ্রীতে এসে ভিড় জমালো। নামতে নামতে রাগান্বিত স্বরে বলল, সেই ছেলের খোঁজ না নিয়ে ওই কুলচুটি কাকা তো ওকে কোলে চড়িয়ে নিয়েছো? ছেলের খোঁজ কি লাগে না? বর্ষণের তেতে ওঠা কথায় তাকালো সব ওর দিকে। তুষারও তাকিয়ে দেখলো ছেলে রেগে গেছে। শ্রাবণ ড্যাব ড্যাব করে সব দেখছে বসে। সে টুকটাক হাঁটতে পারে। কুব্জ চোখ ছোট ছোট করে বর্ষণের দিকে তাকালো। তুষার ছেলের অভিমান বুঝে বলল, আমার বাবার কি আমি খোঁজ না নিয়ে থাকতে পারি? আমার বাবার খোঁজ নেব বলেই তো এত কিছু। বলতে বলতে এগিয়ে গেল ছেলের দিকে। কুব্জ এখনো কোলে তাকিয়ে আছে বর্ষণের পানে। বর্ষণ কুব্জকে এক নজর দেখে বাবাকে উদ্দেশ্য করে বলল, লাগবে না খোঁজ নিয়া, কুলজুটি খোঁজ নাও। বলেই মায়েদের কাছে গিয়ে কুয়াশাকে জড়িয়ে ধরল।
তুষার ফস করে নিঃশ্বাস ফেলল। কুয়াশা বর্ষণকে আগলে নিয়ে বলল, আব্বু, পুজো তোর বোন হয়। আর বাবা এতদিন পর আসলো, বাবার কাছে যা, আমি কুচুকে নিচ্ছি, রাগ করতে নেই সোনা। লাগবে না, থাক, আমি রাগ করে নিই। বলে এগিয়ে গেল তুষারের দিকে। তুষার মুচকি হাসল। বৃষ্টিরা সব তাকিয়ে দেখছে। এতক্ষণ পর শ্রাবণ হাত বাড়িয়ে বলে উঠল, তাত্তু তাত্তু। এতক্ষণ পর এই ক্ষুদের সদস্যকে চোখে পড়ল। তুষার বর্ষণকে আদর করে এগিয়ে শ্রাবণকেও কোলে তুলে নিল। সবাইকে আদর করে চকলেট দিল, সবার সাথে আলাপ করলো। শশী তুষারের আনা সব জিনিসগুলো রান্নাঘরে নিয়ে গেল, আর খেলনাগুলো সবাইকে দিয়ে দিল। ওরা খেলনা পেয়ে সব খেলতে লাগলো আনন্দে। তুষার উপরে গেল ফ্রেশ হতে। বৃষ্টিও তখন উঠে গেল, বাকিরা নিচে রইল। দুপুর সময়ের পর শিশির আর নিহার এলো। শিশিরের আজ কোর্ট ছিল। নিহার ছুটিতে এসেছে, তাই শিশিরের সাথে গিয়েছিল। এসেই দুই ভাই মিলে তুষারকে পেয়ে আনন্দিত হলো। আলাপ করলো কিছুক্ষণ। ফ্রেশ হবে বলে চলে এলো। তুষার বসে আছে বসার ঘরে। বৃষ্টি একবারে গোসল সেরেই নিচে এলো। শাশুড়িদের সাথে দুপুরের খাবার গোছাতে ব্যস্ত হলো। জাহিদ মালিথা নামাজ পড়েই নিচে নামলেন। তুষারের সাথে আগেই কথা হয়েছে, এখন আবার গল্প জুড়লেন। ডিপার্টমেন্টের সব কাজ কামের খোঁজ নিলেন। হিমেল বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়েছিল। অনেকদিন পর বাড়িতে এসেছে গতকাল। এসেই তুষারের সাথে কথা বলে গোসল সারতে চলে গেল। শশী গোসল করে মাত্র বের হয়েছে। নিহার থাকলে সে শাড়ি একটু বেশিই পরে। এই যেমন এখন শাড়ি পরে বের হয়েছে, আকাশি রঙা কটন সুতি শাড়ি, বেশ সুন্দর ডিজাইন। নিহার গোসল সেরে বসেছিল বিছানায়। বসা বলতে ল্যাপটপে কিছু করছে। শশীকে শাড়ি পরে ভেজা চুলের তোয়ালে পেঁচিয়ে বের হতে দেখে তাকালো। এরপর চোখ আবার পুনরায় ল্যাপটপে নজর রেখে বলল, শাড়িতে আমার বউকে এত ছোট লাগে কেন? এত বাচ্চা মেয়ে বিয়ে করেছিলাম আমি? তো বুড়ি বিয়ে করেছিলেন নাকি? না, বাচ্চাই বিয়ে করেছিলাম। এর জন্যই তো আমাকে 2টা বছর অপেক্ষা করতে হয়েছিল। শুধু এক খোঁটা? চিবিয়ে কথা বলে মিররের সামনে চলে গেল। নিহার মিটমিট করে হাসছে আর কাজ করছে। কিছু প্রসাধনী মুখে নিল, এরপর চুলটা সামান্য আঁচড়ে বলল, আসুন, খাবার সময় হয়ে গেছে। তুমি এগো, আমি আসছি। আর কথা না বাড়িয়ে বেরিয়ে গেল শশী। নিহার হাতের কাজটা সেরে উঠে পড়ল ল্যাপটপ রেখে। তাদের ট্রিপের রিসোর্ট বুকিং দায়িত্ব তার উপর এসে পড়েছে। সেটাই করছিল এতক্ষণ। শিশির একবারে গোসল সেরে বের হয়েছে। কুয়াশা কুজ্জকে তৈরি করাচ্ছিল, গোসল করিয়ে পরিপাটি আর কি। শিশির কালো টি শার্ট আর ট্রাউজার পরে মাথার তোয়ালে দিয়ে মুছতে মুছতে বলল, আমার বাবা আগামীকাল কোথায় যাবে যেন? সেন্ট মার্টিন। শুনতেই কুয়াশা জোরে শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে শিশিরের দিকে তাকালো, দেখলো ভ্রুকুচকে চেয়ে আছে সে। এদিকে মেয়েটাও তার দিকে চেয়ে। শিশির কটমট করে বলল, হাসলি কেন তুই? হ্যাঁ বলো, হাঁটলে কেন তুমি? দুজনের প্রশ্নের কাছে সে বোকা বনে গেল। হাসলো তো সে তার মেয়ের এত সুন্দর করে সেন্ট মার্টিন বলা শুনে। এখানে দোষের কি হলো? বলল, তোমার মেয়ের থেন মার্টিন শুনে। তুই আমার মেয়ের কথা শুনে হাসি ওরাস? কুয়াশা হতবাক হয়ে চেয়ে রইল। এমনভাবে শিশির বলছে যেন মেয়ে তার একার। সে আবার ভ্রু কুচকে বলল, তুমি এমন ভাবে বলছো যেন মেয়েটা তোমার আর আমার সতীনের মেয়ে। হ্যাঁ, আমার দ্বিতীয় বউই তো আনতে হবে দেখছি। আমার মেয়েকে নিয়ে তার আপন আম্মুই হাসি ওড়ায়, আমার মেয়ের জন্য দ্বিতীয় আম্মু আনবো। কি বলো বাবা, তুমি রাজি তো? চলবে দ্বিতীয় আম্মুতে? কুয়াশা হতবাক হতবুদ্ধি হয়ে গেল। চোখ মুখে ক্রুদ্ধতা ক্রমেই বাড়তে থাকলো। কুজ্জু কুয়াশার দিকে একবার তাকালো। দ্বিতীয় আম্মু বলতে কি বুঝিয়েছে সে বেশ বুঝেছে। হেসে উঠে বলল, হ্যাঁ বাবা, তুমি আমার জন্য আরেকটা আম্মু আনো। এই আম্মু পোতা, আমাদের ভালোবাসে না, শুধু বকে আর ঝগড়া করে। ঝগড়াতে আম্মু নিব না আমি, ভালো আম্মু চাই আমার। শিশির ঠোঁট টিপে হেসে এগিয়ে গেল। কুয়াশার মুখাবয়ব দেখে পৈশাসিক এক আনন্দ উপভোগ করলো। এগিয়ে গিয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে কুয়াশাকে বলল, কিরে, তুই রাজি তো? আমার মেয়ে কিন্তু রাজি। তুই রাজি না হলেও চলবে। আমার মেয়ের জন্য আমি সব পারবো। 2টা কেন, প্রয়োজনে সুন্নত 4টা বিয়েও করতে পারবো। আফটার অল
আমি আমার মেয়ের বেস্ট ফাদার বলে কথা। বলে চোখ টিপল। কুয়াশা এবার ফুঁসে উঠল। যদিও মেয়ের সামনে হাতাহাতি হয় না, তবে হাতে ছেড়ুনি তাক করে বলল, খুন করে ফেলবো একেবারে। বাপ মেয়ের মগের মুল্লুক নাকি সব, হ্যাঁ? আর করাচ্ছি সুন্নত কাজ। রাত আসতে দাও। কুজ্জু স্পষ্ট শুনতে পারল না, তাই বুঝতেও পারল না। শিশির নিজের হাসিটাকে লুকিয়ে চোখ রাঙিয়ে দিল। কুয়াশা আবার বলল, আর তুই তুই আমার পেট থেকে আদৌ হয়েছিস নাকি? নাকি হসপিটালে পাল্টে গিয়েছিলি? আমার মেয়ে হয়ে তুই আমার জন্য সতীন আনতে চাইছিস? এটা আমার মেয়ে কি করে হয়? এখন তো রীতিমতো আমার সন্দেহ হচ্ছে তোর বাপের উপর। শিশির ভ্রু কুচকে চাইল। কি বুঝাতে চাইছে গোবর ঠাসাটা? বাপের উপর সন্দেহ মানে? এই তুই কি বলছিস আর বোঝাচ্ছিস? হ্যাঁ, যা বললাম তাই, আর যা বুঝলে তাই। এখন সত্যিটা স্বীকার করো সব। শিশির দাঁতে দাঁত চেপে কটমট নজরে তাকালো কুয়াশার দিকে। কুজ্জু মা আর বাবার ঝগড়া উপভোগ করছে, হেসে কুটি কুটি প্রায়। বাবা যখন মায়ের সাথে এমন তর্ক করে ঝগড়া করে তার বেশ লাগে। কুয়াশা বলল, চোরের মায়ের বড় গলা দেখাতে আসছে। ফাজিল, তুই রীতিমতো আমাকে কলঙ্কিত করছিস। ঠিক করেছি। এই মেয়ে কি করে আমার বিরুদ্ধে কথা বলে তবে? কারণ এটাই সত্যি, তোর মেয়ে না আমার মেয়ে। তোকে শুরু থেকে তো বলে আসছে আমার মেয়ে। একাই কিভাবে পয়দা করলে শুনি? নাকি আকাশ থেকে টুপ করে পড়েছে? আকাশ থেকে না পড়লেও আমার দ্বারাই পৃথিবীতে এসেছে। কুয়াশা হতবাক হয়ে চোখ ছোট ছোট করে চেয়ে রইল। এদিকে শিশির উচিত কথা বলে মেয়েকে নিয়ে বিদায় হলো। হাসি তার ঠোঁটে ঝুলছে। কুয়াশা ফুঁসতে লাগলো পরাজিত হয়ে। চেঁচিয়ে বলল, বাপ মেয়ে একদম আমার কাছে আসবি না। পীড়িত দেখাতে এলে খবর আছে দুটোরই। দুইটা মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস। রাজাকারের বংশধর একটা। আমরা না, সেটা তোরা। শিশির যেতে যেতে উত্তর করল, নিচে দুপুরের খাবার সব একসাথে বসেছে। তুহিন নেই শুধু, সে আসবে বিকেলে। ব্যাংক থেকে এখনো ফেরেনি। দুপুরের খাবার খেতে খেতে জাকির মালিথা বললেন, কয়টা রওনা হবে ঠিক করলে? এখান থেকে আগামীকাল সকাল 10টায় রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। এরপর ঢাকা থেকে টেকনাফ, টেকনাফ থেকে দ্বীপের উদ্দেশ্যে। এটাই বেটার হবে মনে করছি, যেহেতু আমরা আগে সেন্ট মার্টিন দ্বীপে যেতে চাচ্ছি। এটাই বেটার হবে। টেকনাফ থেকে কিসে করে যাবে ঠিক করেছ? জাহাজে আমি সব ব্যবস্থা করে রেখেছি, এখন শুধু যাবার অপেক্ষা। আর রিসর্টও কনফার্ম করে এসেছি। শশী নিহারের দিকে তাকালো। জাহাজে ওঠার শখ সব থেকে তার বেশি। বায়না সেই ধরেছিল। জাকির মালিথা বললেন, যেমন সুবিধা এবং যাত্রা ভালো হয় তেমনটাই করো। এতগুলো মানুষ এবং ছোট ছোট বাচ্চা আছে যেহেতু। সম্মতি দিয়ে ওরা আরও টুকিটাকি গল্পের মাঝে খাওয়া শেষ করলো। বিকেলের পরে রিজভিরা সহ মিহির ঈশাও চলে এলো। সৌরজদের বলা হয়েছিল, কিন্তু সিমি অসুস্থ থাকায় রাজি হয়নি ওরা। রিজভিরা আসতেই বাড়িতে আরও হইহুল্লোড়ে পরিণত হলো। বিকেলে বসে সবাই আরও যাবতীয় ঘোরার প্ল্যান করতে লাগলো। তুহিনও চলে এলো তখন। বিকেলে আড্ডাতে ট্যুর প্ল্যান করে সব ঠিকঠাক করা হয়ে গেছে। হইহুল্লোর সাথে বেশ রান্নাবান্নার পসরা তৈরি হচ্ছে। রিজভি মিহিরদের জন্য ভালো ভালো খাবার তৈরি হচ্ছে। এছাড়া জাকিয়া বলেছেন বাচ্চাদের জন্য বাড়ির খাবার নিতে। বাইরের খাবারে শরীরের জন্য ক্ষতিকর হবে। সেই হিসেব করে বৃষ্টি, কুয়াশা, ইয়াসমিন, শশী মিলে রান্না করে লেগেছে। সাথে আছে ঈশা, সৃষ্টি। শিশিররা সবাই এখন বাইরে গেছে। বাড়ির বড়রা নামাজ পড়ে এসে ড্রয়িং রুমে বাচ্চাদের নিয়ে খেলছে। জাহিদ মালিথা ঘরেই আছে, বিশ্রাম নিচ্ছেন। রাতে রান্না করছে আর গল্প করছে বউরা। ইয়াসমিন ঈশাকে গল্পের মাঝে বলল, আরে ঈশা, বেবি প্ল্যান করছিস না? প্রশ্নটা শুনেই ঈশার চোয়ালদয় লালাভ হয়ে এলো। লজ্জায় নুয়ে রইল। বাকিরা মিটমিট করে হাসছে। ইয়াসমিন আবার বলল, ও মা, লজ্জা বাবার মতো কি বললাম আমি? এত লজ্জার কি হলো? বেবি তো লাগবেই। আরে বুবু, সেন্ট মার্টিন কি এমনি এমনি যাচ্ছে? হানিমুনটা করতে দাও, বেবিও চলে আসবে। পায়ে হেঁটে আসবে নাকি? শশীর আজগুবি প্রশ্নে আবার হাসি রোল পড়ল। হাসলো শশীও। মেয়েটার বাচ্চামের কথা এখন অবধি গেল না। স্মৃতি বলল, না, পায়ে হেঁটে আর আসা চাই নাকি? তা তোমরাও এখনো বসে আছো কেন? তোমরাও কি আগামীকালের হানিমুনের অপেক্ষায় আছো?
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এবার শশী জব্দ হয়ে গেল। রক্তিম বদনে সে কথার খেই হারিয়ে ফেলল। সবাই আবার হাসলো। বৃষ্টি বিরিয়ানির জন্য খাসির মাংস কষাতে কষাতে উত্তর করল, কেন এবার লজ্জায় নুয়ে পড়ছিস কেন? উত্তর কর। এবার আর দেরি করিস না, ওদের তো গোছানো হয়েই গেছে, এবার তৃতীয় কাউকে আন। পরিবারে বাচ্চা খুব মূল্য রে। সবাই নীরব হয়ে গেল। এখানে প্রত্যেকেই এখন বোঝা ধরেছে একটা সন্তানের কতটা মূল্য পরিবারে, সংসারে। কুয়াশা মিষ্টি হেসে বলল, হ্যাঁ বুবু, ঠিক বলেছ। সন্তান যে কতটা মূল্যবান জিনিস সেটা এখন বুঝি। মেয়েটা মা বলে ডাকলে বুকে শান্তি অনুভব করি। প্রসন্ন হাসি সবাই হাসলো। ঠোঁটে হাসি ঝুলিয়ে ঈশা বলল, মিহির বলেছে এবার বাচ্চা নেবে, আমার জন্যই এত লেট। আমি এতদিন না করতাম। এখন আমারও একটা ব্যস্ততার প্রয়োজন। ও সারাদিন কলেজে থাকে, আমি বাসায় একা থেকে বোর হই। হ্যাঁ, বেবি নিয়ে নে। আমরা সবাই এবার ঘনিষ্ঠ আত্মীয় হয়ে যাব। আমার ছেলের জন্য একটা বৌমা আন, বিয়ে করিয়ে বেয়ান হয়ে যাব। বুড়ো বয়সে সুখ দুঃখের গল্প করব। স্মৃতি থামতেই আবার হেসে উঠল সবাই। গল্পতে হাসিতে রান্না প্রায় শেষের পথে চলে এলো। এদিকে বসার ঘর জুড়ে বাচ্চাদের হইচই। সানভি আর কুজ্জোর প্রচুর ভাব। শ্রাবণকে নিয়ে তারা খেলাতে মেতেছে। এদিকে হিংসুটে বসন্ত তা দেখছে আর লুচি থুকু পাকানের মতো ফুলছে। ফোঁস করছে কুজ্জোর দিকে তাকিয়ে। সানভি তোতলা স্বরে বলল, কুজ্জু, চল আমরা লুকোচুরি খেলি। ইয়ে, লুকোচুরির মজা প্রচুর, চলো খেলবো। বলছন ভাই, চলো লুকোচুরি খেলবো। না, আমি খেলবো না, তোমরা খেলো। না বলশন, তুমি খেলবে। এই কুলছুটি কাকাতুয়া, বলশন কি রে? বর্ষণ ভাই বল। না, তুমি শুধু বলশন। তীব্র জেদে কুজ্জো বলে উঠল। বসন কটমট করে তাকালো। তার এত সুন্দর নামটার 12টা বাজাতে দেখে তার রীতিমতো রাগ উঠে গেল। ক্রুদ্ধতা নিয়ে চেয়ে রইল। শ্রাবণ অস্পষ্ট স্বরে কুজ্জোকে ডাকে। আপ আপ। আপা বলতে পারে না, তাই আপ আপ করে। হেঁটে এসে কুজ্জোর কাছে দাঁড়ালো। কুজ্জো নিচু হয়ে শ্রাবণের গালে চুমু আঁকে। বর্ষণ কোলে তুলে নিয়ে বলে, খেলবি তুই? চল খেলি। সানভি কুজ্জো শুনে নেচে উঠে। দাদিরা চাচানো শুনে তাকায় গল্পের মাঝে। সানভি বলে, আমি চল আর তোমরা পালাবে, আমি তোমাদের ধরবো। শুনে কুজ্জো সম্মতি দেয়। চলে যায় সানভি চোর হয়ে। কুজ্জো দৌড়ে সোফার পেছনে লুকোতে যাচ্ছিল, কিন্তু বর্ষণ হাত পেড়ে ধরে রাগী স্বরে বলল, এই ওইদিকে কোথায় যাচ্ছিস? পালাতে। বুদ্ধু কাকাতুয়া, এখান থেকে তো তোকে ধরে ফেলবে, আমার সাথে আয়। বলে কুজ্জোর হাত ধরল আর শ্রাবণকে কোলেই রাখলো। ওরা বসার ঘর থেকে গিয়ে পাশে একটা দরজা, সেই দরজা দিয়ে বেরিয়ে বারান্দায় চলে গেল। এখানে আলোয় ঝলমলে হয়ে আছে। বাড়ির আনাচে কানাচে আলোময়, তাই সমস্যা হলো না। এই সরু বারান্দা ধরে গেলে স্টোর রুম পড়ে, সেখানে তালা দেয়া, তাই আর এগোলো না ওরা। এখানে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর সানভির কথা শোনা গেল। ও কুজ্জুকে ডাকছে। বর্ষণের আবার বিরক্ত লাগলো। সারাদিন খালি কুজ্জু কুজ্জু কুজ্জু। সানভির কথা পেয়ে আনন্দ পেল। তাদের খুঁজে পাচ্ছে না, সেটাই তার আনন্দ। বলে উঠল, বলশন, শালমি আমাদের পাচ্ছে না। ইয়ে, এই চেঁচাচ্ছিস কেন? ও তো জেনে যাবে। কুজ্জো তখনই আবার চুপ হয়ে গেল মুখ ধরে। এদিকে শ্রাবণ নিচে দাঁড়িয়ে চেঁচিয়ে কান্না করে দিল। তাকে বাইরের মশা এসে কামড়ে দিয়েছে, সেটার জন্য সে কান্না করছে। ওর কান্না শুনে বর্ষণ কুজ্জো ভয় পেয়ে গেল। কুজ্জো বলে উঠল, ভাইয়া কান্না করছে কেন শ্রাবণ? বর্ষণ এক পলক চাইল কুজ্জোর দিকে। এই পাটনি যখন ভয় কিংবা বিপদের পড়ে, তখন বর্ষণকে ভাইয়া বলে সম্বোধন করে। বিষয়টা একদম কুয়াশার মতো। কুয়াশা যেমন আগে ভয় কিংবা বিপদের কোনো কারণ হতো, তখন শিশির পাশে বা কাছে থাকলে ভাইয়া বলে সম্বোধন করত, ঠিক তেমন। যদিও ছোট্ট বর্ষণ এইসব জানে না, কিন্তু তারা কি জানে তার চাচ্চু আর ফুপুর প্রতিচ্ছবি সে আর কুলঝুটি? বর্ষণ কুজ্জোর ভয়ার্ত চেহারা দেখে বলল, কিচ্ছু হবে না, ভয় পাস না। ও হয়তো ভয় পাচ্ছে এখানে, আমাদের এখান থেকে যেতে হবে, চল।
একদম চাচুর কায়দায় সান্ত্বনা দিল। চাচু যেমন এমন সময় কুয়াশার প্রতি সদয় হতো, ঠিক তেমন কোলে তুলে নিল শ্রাবণকে। এরপর কুজ্জোকে বের হতে বলল। কুজ্জো আগে আগে বের হয়ে গেল। ওরাও বের হতেই ইয়াসমিন দৌড়ে এলো। এতক্ষণ ছেলের কান্নার আওয়াজের সন্ধান খুঁজছিল। কান্না থামাতে তৎপর হলো। কান্নার কারণ জিজ্ঞেস করল না। এই মালিথা ভিলাতে একে অপরকে এতটাই স্নেহ শ্রদ্ধা করা হয়। রাতে সব খাওয়া দাওয়া করলো 10টার দিকে। শিশিররা সবাই খেয়ে উঠে সোফায় বসলো। এরপর কিছুক্ষণ কথা বলে জানালো কাল জার্নি আছে, ইভেন কয়েকদিন ঘুম কম হবে, এজন্য আজ রাতটা ভালো করে ঘুমিয়ে নেবে। সবাই সম্মতি দিয়ে যে যার ঘরে গেল শুতে। শিশির ঘরেই ছিল। কুয়াশা গোছানো শেষ করে ঘরে এলো। এখন কয়েকটা জিনিস গোছানো বাকি, সেগুলো গুছিয়ে নিল। শিশির মেয়েটাকে কোলের মাঝে নিয়ে শুয়ে আছে। কুজ্জু ঘুমে। শান্তস্বরে কুয়াশা বলল, তোমার বাড়তি কোনো জিনিস আছে নেবার জন্য? আমার বাড়তি জিনিস তো তুই। কি? আমি তোমার বাড়তি জিনিস? হ্যাঁ তো, ভুল কোথায় বললাম? বলে সে এবার বেডের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসল। কুয়াশা ফুঁসতে ফুঁসতে এগিয়ে এলো শিশিরের সামনে। কণ্ঠ ম্লান করে বলল, এই তুমি কি বলছো? এসব ধারণা আছে তোমার? বাড়তি জিনিস না তুই। এই যে ট্যুরে যাচ্ছি, আগামীকাল তোকে সাথে নিতে হবে। আর না নিলেও তো তখন কথা হতো বউ রেখে ট্যুরে যাচ্ছি। আর আমি ব্যাচেলার থাকলে সব হতো না, তোকে নেবার কোনো চিন্তা থাকতো, আর না বউ নামক বাড়তি কোনো শব্দও আসতো। কেন? তোমার এই বুড়ো বয়সেও কি ব্যাচেলর থাকার শখ ছিল নাকি বিয়ে না করে? না তো, বিয়ে তো করতাম। বিয়ে না করলে জীবন চলে নাকি? বিয়েই পুরুষের একমাত্র সার্টিফিকেট। বিয়ের পর কাজ করো, বউ খাওয়াও। কিন্তু আমাকে তো জোর করে বিয়ে দেওয়া হয়েছিল বিয়ের বয়স না হতেই। জীবনটা আমার মাছ ভাজা হইয়া গেল লইয়ার বিয়ে কইরা। সব কথায় সব জায়গায় যুক্তি তর্ক খাড়া করবে শুধু। জীবনটা আমারও মাছ ভাজা হয়ে গেল এই ঝগড়াটে গোবর ঠাসা নামক চাচাতো বোন বিয়ে করে। বাড়িতে ঝগড়া করে করে এখন আবার কোর্টেও করে। কুয়াশা রেগে মেগে শিশিরের চুল টেনে ধরে বলল, পুনলের বাচ্চা। শিশির চুল ছাড়িয়ে কুয়াশাকে কোলের উপর বসিয়ে নিয়ে জড়িয়ে ধরল। কুয়াশা এখনো ফুঁসছে। সে ফিসফিস করে বলল, আমার জীবনের গুরুত্বপূর্ণ বাড়তি জিনিস আমার আল্লাদি বউ। এই বাড়তি জিনিস না হলে আমার জীবন ঝঞ্ঝাটহীন অপূর্ণ থেকে যেত। এমন বাড়তি জিনিসে পূর্ণতা পেলে বাড়তি জিনিসই ভালো নয় কি? সরো, আলগা পিড়িতে দেখা হয় না তো এখন। তখন বাপ মেয়ে মিলে আমার সতীন আনতে চেয়েছো, মনে আছে আমার? হ্যাঁ, ওটা আমার প্রিন্সেস, চাইলে আনবই। আমার মেয়ের সব কথা একদম খুন করে ফেলবো আরেকবার মুখে আনলে। শিশির হাসি আটকালো ঠোঁট কামড়ে। কুয়াশাকে নিবিড় আলিঙ্গন করে কপালে উষ্ঠের পরশ দিয়ে বলল, তুই তো সে আগের মতোই রয়ে গেলি। এত বছর সংসার করে ফেললাম, একটুও পাল্টালি না। তুমি পাল্টাতে দিলে কই? সেই আগের মতোই তো এখন আমার পিছনে লেগে থাকো আর রাগিয়ে দাও আমাকে। আর তুইও রেগে গিয়ে বাঘা তেঁতুল হয়ে উঠিস। তোমার প্রতি সব সময় পজিটিভ আমি। শিশির শুনল কিন্তু চুপ থাকলো। কুয়াশা জড়সড় হয়ে শিশিরের কোলের মাঝে শিশির বেড সাইডে হাত দিয়ে লাইট অফ করে দিল। ওভাবেই কুয়াশাকে নিয়ে ঘুমের দেশে গেল। প্রাত সকালে মাথিলা ভিলার সবাই উঠে পড়েছে। যে যার মতো তৈরি হতে শুরু করেছে। হালকা পাতলা সব নাস্তা সেরে ফেলল। বাচ্চারা সব এখনো ঘুমে। যাবার সময় সব উঠবে। খাওয়া দাওয়া করে 9:30টার মাঝে সব রেডি হয়ে গেল। আগেই বের হবে ভেবে ছোটদের তুলে তৈরি করে নিল। ফেব্রুয়ারি মাসের অর্ধেক হবে 2 দিন পর, অর্থাৎ পহেলা ফাল্গুন। ঋতু বসন্তকাল পড়বে। নাতিশীতোষ আবহাওয়া। বাড়ির মেয়েরা সব বোরকা পরে নিয়েছে। এরপর সবাই বসার ঘরে এসে পৌঁছালো। শিশিররা সবাই একসাথে নামলো। 5 ভাই আর রিজবি মিহিল। ছেলেদের মাঝে কেউ শার্ট পরেছে তো কেউ জ্যাকেট পরেছে। আপাতত সব নর্মাল ভাবেই যাত্রা করবে, এতেই কমফোর্টেবল হবে ভেবে। হিম এসে বলল, সবাই রেডি, চলো তবে যাওয়া যাক। সবাই ওর দিকে তাকালো। ছেলেটা এত সুদর্শন হয়েছে আজকাল। স্মার্টনেসে যেন ডক্টর ভাব। চিকন সোনালি ফ্রেমের চশমা পরা ধরেছে আজকাল। এতে যেন আরো বেশি সুদর্শন লাগে। সাদা ভি গলার টি শার্টের সাথে ব্ল্যাক জ্যাকেট, মারাত্মক লাগছে। তুষার বলল, হ্যাঁ চলো সবাই। কুঞ্জ সানভি আনন্দে চেঁচিয়ে উঠল। সবাই হেসে একে একে বাড়ি থেকে বের হলো। তাদের ঢাকা পর্যন্ত যাবার আপাতত প্ল্যান প্রাইভেট গাড়ি। বাড়িতে 2টা গাড়ি আছে।
আর একটা তুষার ডিপার্টমেন্টের গাড়িতে যাওয়া আসা প্রয়োজনীয় সবখানেই ব্যবহার করতে পারে। 3টা মোট গাড়ি, তার মাঝে তুষারের গাড়িতে 3 সহ জাকির মালিথা এবং জাহিদ মালিথা উঠেছেন। 3টা গাড়ির ডিকিতে সব ব্যাগপত্র তোলা হলো। শিশিরের গাড়িতে কুয়াশা, শশী, স্মৃতি, ঈশা উঠল, সাথে কুজ্জ, সানভি উঠল। তারা উঠে বর্ষণকে নেবার জন্য জেদ করল। কুজ্জোর এক কথা বর্ষণের সাথে যাবে, উপায় না পেয়ে বর্ষণকে তাদের সাথে নিল। বর্ষণেরও ইচ্ছে ছিল না অন্য গাড়িতে যাবার, এই গাড়িতে শিশির ড্রাইভ করবে, সাথে নিহাল উঠল। আরেকটা গাড়ি যেটাতে বৃষ্টি, ইয়াসমিন সহ মিহির, রিজভি, তুহিন উঠল। মিহিরের কোলে শ্রাবণ। সানভিকে রিজভি নিতে চেয়েছিল, কিন্তু সে কুজ্জো ছাড়া বসেনি। একে অপরে মিলে লং জার্নিতে ড্রাইভ করবে বলে ঠিক করলো সবাই। তুষারের একাই করতে হবে, যদিও জাহিদ মালিথা ড্রাইভিং পারে। এরপর সবাই সম্মতি দিয়ে গাড়ি ছেড়ে দিল। গেট থেকে বের হয়ে গেল একে একে 3টি গাড়ি। দারোয়ান গেট বন্ধ করে দিল। আপাতত মালিথা ভিলা কয়েকদিনের জন্য বন্ধ। ওরা 4টা নাগাদ ঢাকাতে পৌঁছে যায়। গাড়ি অনেক জলদি চালিয়েছিল, এখনও সারা রাত জার্নি করতে হবে। এটার জন্য তারা ঢাকায় জলদি এসেছে, যেন কয়েক ঘন্টা রেস্ট করে নিতে পারে। লাঞ্চটা গাড়ি থামিয়ে রেস্টুরেন্ট থেকে করে নিয়েছিল। ওরা ঢাকার মতিঝিলে এসেছে। একে একে গাড়ি এসে একটি হোটেলের সামনে থামল। এখানে শিশির বিলাসবহুল একটি মানসম্মত হোটেলে 2টা রুম বুকিং দিয়েছে কয়েক ঘন্টার জন্য। বাড়ি থেকেই দিয়েছিল, তাই হোটেল খুঁজতে বা বুকিং করতে কোনো অসুবিধা হয়নি। ছোটরা সব ঘুমিয়ে গেছে। গাড়ির মাঝে যা চিল্লাপাল্লা করেছে সব, গল্পে গল্পে রাস্তা দূর মনে হয়নি। ওরা একে একে সব গাড়ি থেকে নামলো। তুষার সহ তুহিন, নিহার, শিশির, হিম, রিজভি, মিহির গাড়ি থেকে জিনিস নামিয়ে নিল। এরপর গাড়ি পার্কিং করে পুনরায় ওদের কাছে থামল। গাড়িতে পরিপূর্ণ শহর। অগণিত গাড়ি আর শব্দে কুঞ্জুর, সানভি, শ্রাবণের ঘুম ভেঙে গেল। বর্ষণ ঘুমিয়ে গেলেও অনেক আগেই উঠেছিল। তুষার বলল, এখানে রুম বুকিং দেয়া? হ্যাঁ, এটাই বেটার। এই হোটেলে অনেক সুযোগ আছে, চলো কিছুক্ষণ সবাই রেস্ট করবে। তুষারের কথা শিশির উত্তর করে আবার বাবার উদ্দেশ্যে বলল, এসো বাবা। বলে জাকির মালিথাকে ধরলেন। তার হাঁটতে একটু সমস্যা হয় এখন। জাহিদ মালিথা অন্য পাশে ভাইকে ধরলেন। তুষার মাকে সহ আম্বিয়া, আজমিরাকে আগলে ধরল। বাকিরা ট্রলি ব্যাগ সহ অন্যান্য জিনিস নিল। মেয়েরা নিজেদের সহ বাচ্চাদের আগলে নিল। কুয়াশার কোলে কুঞ্জ। কুঞ্জ ঘুম থেকে উঠে সব অন্যরকম দেখে জড়ানো কণ্ঠে প্রশ্ন করল, আম্মু, আমরা 3 মাতিন তুলে দিতে দি? না বাবা, আমরা এখন ঢাকাতে এসেছি। এটা হচ্ছে ঢাকা, আর ঢাকা আমাদের দেশের কি জানো? কি? ঢাকা হচ্ছে আমাদের দেশের রাজধানী। রাজধানী? কুঞ্জর রাজধানী শুনে বর্ষণ চোরা চোখে চাইল। সে শশীর হাত ধরে আছে। ভ্রু কুচকে চেয়ে বিড়বিড় করে বলল, তুতলি কাকাতুয়া। ওরা কথায় কথায় ভেতরে প্রবেশ করল। সেখান থেকে বাকি ফর্মালিটি পূরণ করে চাবি নিয়ে নিল। এরপর লিফটের উদ্দেশ্যে গেল। 4 তলাতে রুম। সবাই লিফটে উঠে কাঙ্ক্ষিত রুমের ফ্লোরে চলে গেল। পাশাপাশি 2টি রুম। ওদের জিনিসগুলো নিচ থেকে স্থানীয় কাজের লোক তুলে দিয়ে গেল। তুষার মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু, তোমরা ওই রুমটাতে চলে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, ঘুমিয়ে নিও, একটু ভালো লাগবে। বাকি যাত্রা রাত 8টার পর, তা ঘুমিয়ে নিলে শরীর ভালো থাকবে। জাকিয়া সম্মতি দিলেন। শিশির বলল, নাস্তা একটু পরেই পাঠিয়ে দেব। আচ্ছা। বলে জাকিয়া সবাইকে নিয়ে একটা রুমে চলে এলো। আপাতত কয়েক ঘন্টার জন্য এই একটা রুমেই আয়েশ হয়ে যাবে। ওরা ভেতরে প্রবেশ করে বোরখা খুলে ফেলল। এবার শান্তি লাগছে। গরম লেগে গিয়েছিল। এসি রুম, তাই আরাম পেল। কুয়াশা বোরকা খুলে কুজ্জোকে বলল, মা, তোমার খিদে পেয়েছে? কুজ্জো মাথা নেড়ে না বোঝায়। ইয়াসমিন শ্রাবণকে খাওয়াবে বলে এক পাশে চলে এলো। বাকিরা নিজেদের মতো করে একে একে ফ্রেশ হয়ে এলো। কুজ্জো আর সানভি নানান প্রশ্ন করছে দাদিদের কাছে। জাকিয়া, আম্বিয়া, আজমিরা হেসে হেসে উত্তর করছে। শশী রুমের সাথে লাগোয়া বেলকনিতে চলে এসেছে। পেছনে ঈশা, কুয়াশা, স্মৃতিও এলো। এখান থেকে শহর দেখা যাচ্ছে, জ্যামে পরিপূর্ণ। কথার মাঝে নিহার আর মিহির এসে নক করল। ওরা বারান্দা থেকে চলে এলো। বৃষ্টির দরজা খুলতে
নিহার বৃষ্টিকে বলল। তোমরা রেস্টুরেন্টে যাবে নাকি খাবার এখানে পাঠাবো? বৃষ্টি সবার দিকে তাকালো। কুয়াশা বলল, নিচেই যাব, হাঁটাচলা করলে ভালো লাগবে। এতক্ষণ বসে থেকে বোর হয়ে গিয়েছি। তোরা যা, বাচ্চাদের নিয়ে আমরা এখানে থাকছি। নিহার সম্মতি দিল, কিন্তু কুজ্জ থাকলো না। সে মায়ের সাথেই যাবে। জেদ ধরল। উপায় না পেয়ে কুজ্জ সহ বর্ষণ সানভিকেও নিল। আর শ্রাবণ তো আছেই। ওরা বের হয়ে গেল নিহারের সাথে। মামার কুলে চড়েছে কুজ্জ। নিহার এটা ওটা বলছে। ওরা পুনরায় নিচে চলে এলো। পাশেই একটি রেস্টুরেন্টে ঢুকলো। বিকেলের হালকা পাতলা নাস্তা সহ চা কফি খেলো। বাবা মায়েদের জন্য পাঠিয়ে দিতেও ভুলল না। কুজ্জ বাবার কোলে বসে জুস খাচ্ছে, সানভিও তাই। বর্ষণ পাস্তা খাচ্ছে। বাকিরা নিজেদের মতো চয়েস করে অর্ডার করেছে। শিশির কফির মগে চুমুক দিচ্ছে, আর কি যেন করছে ফোনে। কুজ্জ খেতে খেতে প্রশ্ন করল, বাবা আমরা তেলমাদিন কখন যাবো? আজ রাতেই বাবা। আমার মামা সেন্ট মার্টিন যাবার জন্য এতটা উতালা কেন? কারণ শশামা বলতেন সেখানে সমুদ্র রথে। এবার সবাই শব্দ করে হাসল, শিশির বাদে। শিশির কখনো মেয়ের কথায় হাসি উড়ায় না, কাজে ব্যস্ত হয়ে আছে সে। কুয়াশা হাসি থামিয়ে শিশিরের দিকে তাকালো। সে নীরবতা পালন করছে দেখল, তাই সেও চুপ হয়ে গেল। কুজ্জ সবার হাসি শুধু দেখেই গেল। নিহার বলল, আমার মামা সমুদ্র দেখবে? মাথা উপর নিচ করে সমানে ঝাঁকাচ্ছে আর বলছে। এরপর আবার জুসের পাইপে চুমুক দিল। বর্ষণ কারেকশন করে বলে উঠল, বুদ্ধু ওটা সমুদ্র না, সমুদ্র। আমি তো সেটাই বলতি। থাক, আর ঝগড়া করতে হবে না। আগে তোদের মা বাবার ঝগড়া দেখতাম, আর এখন তোদেরটা দেখা লাগে। বলে কফিতে চুমুক দিল। সবাই আবার হেসে ওঠে। এখানে রেস্তোরাঁতে মেয়েরা সব সালোয়ার পরে এসেছে। কিছুক্ষণ গল্পগুজব করলো ওরা। শিশির এর মাঝে বলল, টিকিট কনফার্ম হয়ে গেছে। সেন্ট মার্টিন ট্রাভেলস বাস ছাড়বে 9টা-10টার মাঝে। অনলাইন থেকে করলি? তুহিনের কথায় শিশির ইতিবাচক উত্তর করল। রিজভি শুধালো, কোন ব্র্যান্ডের বাস? হাইগার। সিট তো তাহলে স্লিপার বেড? হ্যাঁ, যেহেতু রাতের জার্নি, এই জন্যই সুবিধা মতোই করলাম। আমাদের তো টেকনাফ পৌঁছাতে 12-13 ঘন্টা লাগবেই, ততক্ষণে সকাল হয়ে যাবে। জার্নিতে একটু ঘুমেরও প্রয়োজন হবে। এরপর সবাই উঠে পড়ল। কিছুক্ষণ সকলে রেস্ট করবে রুমে। তারপর আবার রওনা হবে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তারা প্রাইভেটে যাবে না ঠিক করেছে। এমনিতেই দূরের পথ, আর এই ট্রিপের জার্নি কারোরই আলাদা যাওয়ার ইচ্ছে নেই। একসাথে মজা করে যাবে সবার কথা। আর বাস ছাড়া সরাসরি টেকনাফে যাবার কোনো রেলপথ নেই। ট্রেনে যেতে হলে কক্সবাজার আগে যেতে হবে, কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে। বাচ্চা কাচ্চা এত জার্নি করতে পারবে না ভেবে সরাসরি টেকনাফে যাবে। সেখান থেকে দ্বীপ, আর দ্বীপ থেকে কক্সবাজার যাবে। সব দিক বিবেচনা করে এটাই বেটার মনে হয়েছে সবার কাছে। রাত 8টা ওরা রেস্টুরেন্টে এসে রেস্ট করছিল এতক্ষণ। এখন আবার সব তৈরি হয়ে নিল। 3টা গাড়ি এখানে গ্যারেজে রেখেছে, আসার সময় আবার নিয়ে নেবে। আপাতত জার্নি বাসে। সবাই বের হয়ে পড়ল জিনিসপত্র নিয়ে। ওরা বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছে। কাউন্টার থেকে জানতে পারলো বাস ছাড়বে 10টায়। এখনও হাতে 8 ঘন্টা আছে। তাই বাসে উঠে সিট ঠিকঠাক করে ব্যাগ ম্যাগ তুলে ঠিক করলো। সব করলো ছেলেগুলো। বাচ্চাদের আর বউদের সব পাশে পাশে সিট করেছে। এত হইচই কুজ্জরা কেউ এখনো ঘুমায়নি। তাদের আনন্দ লাগছে। এত ছোট তবু জার্নি যেন কিছুই মনে হচ্ছে না ওদের, বরং বড়রাই হিমশিম খাচ্ছে। সবাই সিটে বসেছে। নিহারের পাশে শশী, শিশিরের পাশে কুয়াশা আর কুজ্জ, তুষারের সাথে বৃষ্টি, তুহিনের সাথে ইয়াসমিন, শ্রাবণ, রিজভির সাথে সৃষ্টি, সানভি মিহিরের সাথে ঈশা, এদিকে হিমের সাথে বর্ষণ। আর বাকি 3 যা একসাথে বসেছেন। জাকির মালিথা, জাহিদ মালিথা একসাথে বসেছেন। আর কিছুক্ষণের মাঝেই বাস ছাড়বে। যাত্রী বেশি নেই, তাই সুবিধা হলো। অ্যানাউন্স করে জানালো বাস ছাড়তে আর 5 মিনিট। আল্লাহর শুকরিয়া আদায় করে সেন্ট মার্টিন ট্রাভেল বাস টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে দিল। যাত্রা শুভ করার জন্য দোয়া দুরুদ পাঠ করে নিল সবাই। জাকিয়ারা 3 যা বউদের উদ্দেশ্যে সতর্কতা বানিয়ে দিলেন দোয়া পড়ার জন্য। বাস ছাড়তে সবার মাঝে একটা উত্তেজনা কাজ করলো। ছেলেরা প্রকাশ না করলেও কুয়াশারা করে ফেলল। শশী তো প্রায় লাফিয়ে উঠে বলল, ফাইনালি আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিলাম।
এই প্রথম, আমি তো ভীষণ এক্সাইটেড হচ্ছি। শিশির মেয়েকে কোলের উপর নিয়েছে। নরম তুলতুলে গোলগাল ফর্সা গালে চুমু আঁকল। চুলগুলো তার দুই পাশে ঝুটি করা। পরনে বেবি পিঙ্ক কালার টপ আর জিন্স প্যান্ট, সাথে শীতের জন্য ব্লেজার পরা, কার্টুনওয়ালা পিঙ্ক জুতো পায়। কুজ্জ বাবার বুকের সাথে লেপ্টে রইল গলা জড়িয়ে ধরে। কুয়াশা বাহিরে তাকিয়ে আছে, যদিও জানালা খোলা না, গ্লাসের মাঝ থেকেই দেখছে হাইওয়ে চমৎকার রাস্তা, ঝলমলে আলো। রাতে জার্নি এতটা মোহময় হয়। এক অন্যরকম অনুভূতিতে ভাসছে সবাই। বাসের মাঝে এখন আলো জ্বলছে, কিছুক্ষণ পর বন্ধ করে মৃদু আলো দেওয়া হবে। সবাই আড্ডা দিয়ে আনন্দে হৈহুল্লোড় করছে। এই বাসে অনেকে আছে যারা ট্যুরের উদ্দেশ্যে যাচ্ছে, তারাও আনন্দ উল্লাস করছে। 9 থেকে 10টা ছাত্রও আছে ট্যুর দেবার জন্য। গান গাইছে সবাই। শিশিররা নিজেদের আনন্দের সাথে ওই ছেলেগুলোর আনন্দ উপভোগ করছে। রাত যত গভীর হলো তত নীরবতা বাড়ল। স্লিপার বেডশিট বলে সবাই আরামে ঘুমও পাড়তে পারছে। অনেকে ঘুমিয়ে গেছে, আবার অনেকে ফিসফিস করে গল্প করছে। কয়েকটা কাপল আছে আলাদা, বোধহয় হানিমুনের জন্য যাচ্ছে, যারা ফিসফিস করছে। শশী এখনও জেগে নিহারের পাশে কাঁধে মাথা রেখে আছে সে। নিহাল জড়িয়ে ধরে আছে, মাঝে মাঝে ফুসুর ফুসুর করে গল্প করছে। নিহাল মৃদুস্বরে বলল, আমার বউ পাখি হ্যাপি তো? ভীষণ হ্যাপি নেভিয়ান সাহেব। নিহাল মৃদু হাসে, বউকে আরেকটু ঘনিষ্ঠ করে ধরে। শশী লজ্জা পায়, বুকে মাথা রাখে, নিহারের দিকে তাকায়। নিহার নিচু হয়ে শশীর উষ্ঠে একটি উষ্ণ ছোঁয়া দেয় নিজের উষ্ঠ দ্বারা। সবৃঢ় হয় শশী, আবেগ আপ্লুত হয়ে নিহারকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। নিহার আবার শব্দহীন হাসে, ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে বলে, আমার এচড়ে পাখা বউ পাখিকে আমি সর্বসুখ দেব। আপনি আমার আস্ত সুখ। আপনি আমার পাশে, আমার কাছে থাকলে আমি সর্বদিনই সুখ পাই। নিহার উষ্ঠ এলিয়ে প্রসন্ন হাসে, বউকে আগলে রাখে বুকে। এদিকে মিহির ঈশা ফিসফিস করে গল্প করছে। তাদের সময় সুযোগ হয়ে ওঠেনি ঘুরতে যাবার। এই প্রথম দূরে কোথাও ঘুরতে যাচ্ছে। মিহির ঈশা কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল, স্বর আগের ন্যায় রেখে শুধালো, আমার ধানি লঙ্কা বউ কি হানিমুনে খুশি? খুব। ফার্স্ট টাইম কোথাও এত দূর যাচ্ছি। কলেজে যাবে কোথাও যাওয়া হয় না, এই সুযোগটা মিস করলাম না। তোমার ইচ্ছে পূরণ সাথে আমারটাও করে নেব। শেষ কথাটা কোন দিকে ইঙ্গিত করলো মিহির ঈশার বুঝতে সময় লাগলো না। সলজ্জে মৃদু হাসে। সে হ্যাংলা পাতলা বয়ফ্রেন্ড থেকে স্বামী হলো, নিজের যোগ্যতার পরিচয় দিয়ে তাকে জিতেই নিল, ভালোবাসায় মুড়িয়ে রাখে। ছেলেটাকে পেয়ে সে ধন্য। মানবে না বলে রিজেক্ট অবধি করত, অথচ বিধাতা এই ছেলেটার সাথেই তার সুখ নিহিত করেছিল। ঈশা মিহিরের বুকের উপর মাথা দিয়ে চোখ বুঝল। মিহিরও ঈশার ললাটে উষ্ঠের পরশ দিয়ে চোখ বুঝল। বাকিরা সব ঘুমি প্রায়। রাত 2টো বেজে গেছে। কুয়াশা এখনো জেগে, সাথে শিশিরও। মেয়ে বাবার কোলে ঘুমোচ্ছে। কুয়াশা মেয়ের কপালে চুমু এঁকে বলল, আমার পাটনি আম্মা সেন্ট মার্টিন যাবার জন্য কত আনন্দ তার। শুনে শিশির মেয়ের ঘুমন্ত মুখায়বে যায়, কিছুক্ষণ তাকিয়ে রয়, ঝুঁকে কপালে চুমু এঁকে বলে। কুয়াশা মৃদু হাসে, শিশিরের বুকে মাথা রাখে। কুয়াশা চুলের উপর মাথায় ঠোঁট ছোঁয়ায়। কুয়াশা বুঝে তা, হাসে সলজ্জে। একটি পরিপূর্ণ পরিবার। জীবনে এর থেকে সুখকর আর কি আছে? জীবন হবেই তো এমন, যেখানে সুখ আর সুখ। সকালের মিষ্টি রোদ হাতছানি দিচ্ছে সবুজ সারি সারি বৃক্ষের ফাঁক ফোকর দিয়ে। সূর্য উদয় হয়েছে বেশ কিছুক্ষণ আগে। সকাল 7টা বেজেছে। সবাই এখনো সেন্ট মার্টিন ট্রাভেলসে অবস্থানরত। বড়রা সবাই ঘুম থেকে উঠে পড়েছে, জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখছে। এখনো ঘণ্টাখানেক লাগবে তাদের টেকনাফ পৌঁছাতে। সকালের নাস্তা সব সেখানেই হবে। রাতে মাঝে একবার বাস শুধু থেমেছিল, এরপর আর থামেনি। রাতে ডিনার করে বাসে ওঠার পর মাঝের ব্রেকে অনেকেই টুকটাক চা কফি খেয়েছিল। সারা রাত খোলা এক ছোটোখাটো রেস্তোরাঁর সামনে দাঁড়িয়েছিল। কুজ্জ, বর্ষণ, সানভি, শ্রাবণ, হিম এখনো ঘুমে, বাকিরা জাগ্রত, প্রকৃতির স্বাদ নিতে ব্যস্ত। অনেকটা এক্সাইটমেন্ট কাজ করছে সবার মাঝে। আর কিছুক্ষণ পর কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাবে।
বাসের মধ্যেও বেশ গ্যাঞ্জাম কলরবে পরিপূর্ণ হচ্ছে ধীরে ধীরে। সেই কলরবে হিম আর বর্ষণের ঘুম ছুটে গেল। একটি ক্যাম্পাসের ছাত্ররা ছিল, ওরা বেশ উত্তেজিত হচ্ছে। তা দেখে কুয়াশাদের একই অনুভূতি হচ্ছে। ভ্রমণ পিয়াসু ব্যক্তিদের এটা যে কত বড় স্পেসলেস ফিলিংস সেটা শুধু তারাই জানে। এটাই হচ্ছে সমুদ্রের প্রতি অগাধ টান আর ভালোবাসা। গল্পে গল্পে প্রায় 8:10 বেজে বাস টেকনাফের জেটি ঘাটের রোডে থেমে গেল। বাস থামতেই একে একে সবাই চিল্লানি দিয়ে উঠল। এমন চিল্লানি দিয়েছে কুজ্জোদের ঘুম পালিয়েছে। শিশির মেয়ে চমকাবে বলে আগে থেকেই আগলে রেখেছিল। কুজ্জু কিছুই বুঝল না, তবে ভীত হয়েছে কিঞ্চিত। একইভাবে সানভি শ্রাবণও। বাস থেকে নামার তোড়জোড় চলছে। তারা নামলে ব্যাগপত্র সব বের করে দেওয়া হলো। যার যার ব্যাগ তারা বুঝে নিল। এখন হাতে আছে 1.5 ঘন্টার মতো, কারণ জাহাজ ছাড়বে 9:30-এ। তাই এই 1.5 ঘন্টার মাঝে ফ্রেশ হয়ে নাস্তা করে নিতে হবে। নিহার বলল, জাহাজ 9:30টায় ছাড়বে, এখন নাস্তা করে নিতে হবে। পাশে একটা ভালো মানের রেস্টুরেন্ট আছে, চলো সেদিকে যাওয়া যাক। সবাই সম্মতি দিয়ে সেদিকে হাঁটতে লাগলো। এদিকে শিশিররা বাস থেকে নামতেই 3টা অবয়ব তীক্ষ্ণ নজর দিল, যেন শিশিরদের আসার অপেক্ষায় ছিল। কেউ অবয়বগুলোকে খেয়াল করল না। ওরা হেঁটে যাচ্ছে, বেশ কিছুটা দূর দাঁড়িয়ে অবয়বগুলোর মাঝে থেকে একজন কানে ফোন ধরে বলল, হ্যাঁ ভাই, পৌঁছে গেছে। এসপি অফিসার তুষার মালিথা, ছোট ভাই অ্যাডভোকেট শিশির মালিথার পুরো পরিবার আছে তো? হ্যাঁ ভাই, বউ সন্তান সহ পুরো পরিবার আর বন্ধু অ্যাডভোকেট রিজভিও এসেছে। এক্সেলেন্ট, নজর রাখ সবার ওপর, একটুও চোখের আড়াল করবি তো মরবি। ওপাশের কথাটা শুনে অবয়বটি ফাঁকা ঢোক গলা অবধি করল। বাকি 2টি অবয়বের উপর নজর বুলিয়ে সম্মতি দিতে বলল, জি ভাই, সব আপনি যেমন বললেন তেমনটাই হবে। বলতে না বলতে ওপাশ থেকে ফোন কল কেটে গেল। লোকটি ফোন পুনরায় পকেটে ভরে বাকি 2টি অবয়বকে বলল, চল ভাই, একটু এদিক ওদিক হলেই খুন করে লাশ গুম করবে, কাজে লেগে পড়। ভাই কি করতে চাইছে? শালা কোন দিন বলে কাজ করছে ভাই। ওই এসপি অফিসার ভাইয়ের কলিজার গায়ে নজর দিয়েছে, আর সেই কলিজায় হাত দিয়েছে অ্যাডভোকেট শিশির মালিথা। এখন ভাই ওদের পুরো বংশে নজর দিয়েছে। কথা ক্লিয়ার নাকি আরও বোঝাবো? আর বোঝানো লাগবে না ভাই। বলে জোরে জোরে হেসে উঠল 3জন। বোঝাই যাচ্ছে তাদের কথাবার্তা দ্বারা ভয়ঙ্কর পরিকল্পনার সাথে খেলার মাঠে নেমেছে। রেস্টুরেন্টে গিয়ে 2টা টেবিল নিয়ে সবাই বসেছে। স্থানীয়ভাবে রেস্টুরেন্টটাতে যা পাওয়া যায় তাই অর্ডার করেছে। ছোটদের জন্য ভালো খাবারগুলোই নেওয়া হয়েছে। এদিকে ইয়াসমিন পড়ল বিপাকে। শ্রাবণ বারবার বুকের সঙ্গে মুখ ঘষতে লাগলো খাবার জন্য। সেই লোকসমাগমে অস্বস্তিতে পড়ে গেল। অসহায়ভাবে বৃষ্টির দিকে তাকালো, এরপর তুহিনের দিকে। বৃষ্টি বুঝে গেল। তার আগেই তুহিন বলে উঠল, আমার কাছে দাও ওকে। বলে একটা কর্মচারীকে ডাকলো। সুবিধা মতো একটা স্থানের খোঁজ নিল এগিয়ে গিয়ে। এসে ইয়াসমিনকে ডেকে নিয়ে গেল। বাকিরা তাদের কাজে ব্যস্ত। ওই 3টি অবয়ব শিশিরের টেবিল থেকে কয়েকটা টেবিল দূরবর্তীতে বসে নজরদারি করছে। ওরা নাস্তা সেরে নিল 9:10 মাঝে। জাহাজের টিকিট বুকিং করা আছে, নিহার করেছে সেটা। তারা টিকিট বুকিংয়ের সময় ফ্যামিলি ট্রিপের প্যাকেজ পেয়েছে, পুরো ফ্যামিলির জন্য। নিহারের পরিচয় পেয়ে এই অফারটা তাদের দেওয়া হয়েছে। রেস্তোরাঁ থেকে বের হয়ে পড়েছে সবাই। অবয়ব 3টাও বের হলো ওদের সাথে। ওরা এবার জেটি ঘাটের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। পেছন পেছন অবয়ব 3টিও। মুখ তাদের মাস্ক দ্বারা আবৃত, সাথে মাফলার আছে। শীতের পোশাকে এক অন্যরকম মানবদেহ, বোঝা বা চেনা বড় দায়। একে একে সবাই চিকন সরু ইটের তৈরি পথে হাঁটছে। হাঁটতে হাঁটতেই সুদূরে সমুদ্রের ভিউটা উপভোগ করছে। সারি সারি কয়েকটা জাহাজ, এরপর ট্রলার, নৌকা, স্পিডবোট সবই নজরে এলো একে একে। যার যেটাতে সুবিধা সেটাতে দ্বীপে যেতে পারবে। কিছুক্ষণ হাঁটার পর ওরা কাঠের তৈরি সরু সংকুচিত সাঁকোতে উঠল। সেখানেও কিছুক্ষণ হাঁটতে হবে। যত এগোচ্ছে তত উত্তেজনা বাড়ছে। স্ব বাতাসের শব্দ, লোকেজনের কলরব, সব এক অন্যরকম অনুভূতি। সহসা শিশির থেমে গেল। থেমে গেল তুষার, নিহারও। 3জনই একই কায়দায় একইভাবে পেছন ঘুরে তাকালো। ভ্রু তাদের কুঞ্চিত করা।
তীক্ষ্ণ নজর বুলিয়ে কিছু খুঁজলো, কিন্তু এতগুলো মানুষের মাঝে ঠিক বুঝে উঠতে পারল না। কেউ বা কারা যেন ফলো করছে। সন্দেহ চোখে কিছুক্ষণ চেয়ে থেকে 3 ভাই একে অপরের দিকে তাকালো। 3 জনেরই অদ্ভুত নজর। তুষার তীক্ষ্ণ স্বরে বলল, মনে হচ্ছে কোনো এক্সট্রা নজরে আছি আমরা। বুঝে তো উঠতে পারছি না, তাছাড়া এটা করার সম্ভাবনা তো নেই। নেই, কিন্তু হতেও তো সময় লাগবে না। তবুও কেয়ারলেস হওয়া যাবে না। উই হ্যাভ টু বি কেয়ারফুল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। শিশির তুষারের মাথা নাড়িয়ে সম্মতি দিল। পুনরায় ওরা হাঁটা আরম্ভ করলো। ওরা হাঁটতেই 3টি অবয়ব স্বস্তির শ্বাস নিল। একটি অবয়ব বলল, 3টাই কি জিনিস মাইরি! একেবারে একসাথে পেছন ঘুরে ফেললো। কেমন বাঘের মতন চোয়াল! ধরতে পারলে হয়তো আর আস্ত রাখতো না। বুঝলো কেমনে ওরা? বাল আমার, ওগো শকুনের মতন চোখ, জানোস না? হারামজাদার দল, এত কথা বললে ধাক্কা দিয়ে নদীতে ফেলবো। তোদের এত কথায় ওরা না আরো সন্দেহ করে টের পায়। দুজনই চুপ হয়ে গেল। হাঁটায় মন দিল। হেঁটে ওরা জাহাজের কাছে চলে এলো। জাহাজের কাছে আসতেই এবার শশী আরও উত্তেজিত হলো। এতক্ষণ ওরা উত্তেজনা একে অপরের সাথে ভাগ করে উপভোগ করছিল। এবার আরও আনন্দ লাগছে। ফাইনালি আর কিছুক্ষণ পর সমুদ্রের বুকে ভাসবে ওরা। নীল পানি, নীল আসমান, এক অনবদ্য সৃষ্টি। এই নীল পানি এবং নীলম্বরী দুয়ে মিলে যেন পারফেক্ট কম্বিনেশন। কুয়াশার কোলে কুজ্জ আর শশীর হাত ধরে বর্ষণ আনন্দে বলে উঠল, আমার জাহাজ। হ্যাঁ, ওগুলো জাহাজ, আর ওগুলোকে ট্রলার বলে। বর্ষণের কথা কুজ্জ শুনেছে। সে পিটপিট করে চেয়ে রইল জাহাজগুলোর দিকে। এরপর মাকে জিজ্ঞেস করল, আম্মু, এটা জাহাজ? হ্যাঁ আম্মু, ওইগুলো জাহাজ, আর ওই ছোট্টগুলোকে নৌকো বলে। আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কুয়াশা। পাশ থেকে আজমিরা বলে উঠলেন। এরপর হাত বাড়িয়ে নিতে গেল কুজ্জকে, কিন্তু কুয়াশা দিল না। বলল, তোমার কষ্ট হবে আম্মু, আমি পারবো, তুমি সাবধানে হাঁটো। হিমেল বড় চাচ্চুকে ধরে হাঁটছে। জাকিয়া, আম্বিয়া, জাহিদ, মালিথা আসতেই হাঁটছেন। এই কাঠের সাগতে হাঁটতে লাগলে ধপধপ করে শব্দ হচ্ছে। রিজভি, মিহির এরা সব পেছনে, মেয়েরা সামনে। ঈশার কোলে শ্রাবণ, খালামুনির কোলে বেশ শান্ত হয়ে আছে সে। অবশেষে জাহাজে ওঠার ক্ষণ চলে এলো। ওরা ওঠার আগে সেখানের ফর্মালিটি পূরণ করলো। এরপর নেমে পড়ল সিঁড়িতে। একে একে সব সাবধানে নামছে। শিশিরদের থেকে কর্মচারী ব্যাগগুলো নিয়ে কাঙ্ক্ষিত স্থানে রাখল। এরপর ওরা একটি জাহাজের ভেতর দিয়ে পার হয়ে তাদের কেয়ারি সিন্দাবাদ জাহাজে গেল। জাহাজের রুফটপে সিট কনফার্ম করা, যেন পুরো অ্যাডভেঞ্চারটার সাথে ভ্রমণ উপভোগ করতে পারে, তার জন্য এই পন্থা। ভ্রমণ জিনিসটা অ্যাডভেঞ্চারেবল না হলে কি আর মানায় নাকি মজা হয়? ওরা সবাই ভিতরে চলে এলো। সিঁড়ি বেয়ে রুফটপে উঠে গেল। তুষার, নিহার, শিশির পুনরায় সতর্ক দৃষ্টি রাখল। চারিকোল দেখে নিজেদের সবাইকে সিট ঠিক করে বসিয়ে দিল। শশী, কুয়াশা, ঈশা, স্মৃতি, বৃষ্টি, ইয়াসমিন, এদের সিট সব পরপর এবং পাশাপাশি। 3 জায়েরও একইভাবে। জাকির, মালিথা, জাহিদ, মালিথা একসঙ্গে বসলেন। হিম বর্ষণকে নিয়ে ওপেন ডেকে চলে গেল। শিশিররাও বসল না। ওপেন ডেকে এসে প্রকৃতির স্বাদ নিতে লাগলো সবাই মিলে। এখন বাজে 9:25, আর মাত্র 5 মিনিট পর জাহাজ ছাড়বে। কুয়াশারা বসেই বিভিন্ন আলোচনা করছে। কুজ্জ, সানভি আনন্দ করতে লেগেছে। এই জাহাজেরই কর্নারের দোকান আছে, সেখানে চা কফি সহ হালকা পাতলা খাবার পাওয়া যায়। জাহাজ ছেড়ে দিল এবার। সবার মাঝে উত্তেজনা। এখানে বাসের ওই ছাত্রগুলো আছে, তারা সহ কিছু যুবতী মেয়েরা চেঁচিয়ে উঠল। শশীরা এবার দাঁড়িয়ে গিয়েছে। জাহাজ চলছে আপন গতিতে। নাফ নদীর বুকে, সবুজ পানির বুকে জাহাজ চলছে। শিশিররা সবাই জাহাজের ডেকে রেলিং ধরে দাঁড়িয়ে। শশীরাও এবার ডেকে চলে গেল। সবাই হৈহুল্লোড় করছে। স্ব তুমুল সমীরণ বইছে। নীল আসমানের নিচে নদীর বুকে জাহাজ চলছে। তার পেছনে অসংখ্য অগণিত গাংচিল আর শঙ্খচিল উড়ে উড়ে আসছে। দৃশ্যটা সবাইকে অভিভূত করল। সেটি ফোনে স্মৃতিবদ্ধ করার জন্য ভিডিও, ফটো তুলতে লাগলো। শশী, কুয়াশারা সব হাত বাড়িয়ে দিচ্ছে, পাখিরা ছুঁয়ে দিচ্ছে। বাচ্চাগুলো সব আনন্দ আহ্লাদে আধখানা।
সেই দৃশ্য শশীর, নিহার, মিহির, রিজভি ফোনে বন্দি করল। নিহার এই ফাঁকে জাহাজের নাবিকদের সাথে দেখা করতে গেল। কিছুক্ষণ পর ফিরেও এলো। শিশির সহ সবাই কফি নিয়ে এলো, ছোটদের জন্য চিপস, বিস্কিট। শশী এসা একটি চিপসের প্যাকেট খুলে উড়ে আসা গাংচিলগুলোকে খাওয়াতে লাগলো। হাত বাড়িয়ে দিচ্ছে, পাখিগুলো উড়ে এসে ঠোঁট দ্বারা নিয়ে নিচ্ছে। অসম্ভব সুন্দর অনুভূতি একটা। শশীর দেখা দেখি বর্ষণও করলো এমন। তুষার বলল, বাবা, এটা হচ্ছে বঙ্গোপসাগরের সাথে মিলিত হওয়া নাফ নদী। আরও কিছুক্ষণ পর আমরা সমুদ্রের পানি পাবো। চাচ্চু, ওই যে কিছুটা আবছা সবুজ প্রকৃতি দেখছো, ওইটা হচ্ছে মায়ানমারের সীমানা। বর্ষণ বাবা চাচুর থেকে ভ্রমণের অভিজ্ঞতা নিতে পেরে আনন্দিত হচ্ছে। এরপর সুদূরে পাহাড় নজরে এলো। বর্ষণ বলল, কুটি চাচু, ওই দেখো পাহাড়। হ্যাঁ, পাহাড়। এরই মাঝে ওরা গানের সুর শুনতে পেল। ছাত্রগুলো বাংলাদেশের জনপ্রিয় বিখ্যাত উপন্যাসিক হুমায়ুন আহমেদের লেখা দারুচিনি দ্বীপ উপন্যাসের অবলম্বনে দারুচিনি দ্বীপ মুভির গান মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে, ও মনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে তাই নেই কো মানা, চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ওরা গিটার নিয়ে সব সুর তুলছে। ওদের এই জমজমাট ভ্রমণ উদযাপনের জন্য কুয়াশাদের ভ্রমণটা আরও জমজমাট হয়ে গেল। ওরাও সব হাত পায়ে তাল দিয়ে উৎসাহ করতে লাগলো। সবাই সেলফি সহ ব্লগ ভিডিও করছে, দৃশ্য সহ গান গাওয়া ছাত্রগুলোর। কয়েকটা যুবতী মেয়ে ভিডিও ক্লিপ সহ ব্লগ করছে। হিমেল একবার সেদিকে তাকালো। ওরা সমুদ্রের নীল পানি দেখতে পেল। নদীর সবুজ পানি আর সমুদ্রের নীল পানি একদম ভিন্ন, দুটো একটু মিলিত হচ্ছে না, ভিন্ন তালে বয়ে চলেছে। স্রষ্টার এই অমায়িক সৃষ্টি দেখে আরও মুগ্ধ হলো। জাকিয়ারাও বসে সব উপভোগ করছেন। শিশিররা গানের তালে হাততালি দিয়ে সুর মেলাচ্ছে। নিহার এই মেয়েটার আনন্দ দেখে মিটমিটিয়ে হাসছে। শিশির মেয়েটাকে নানান কথা বলছে। সুযোগ বুঝে কুয়াশার কাছে এগিয়ে এলো। কুয়াশা ডেকের রেলিং ধরে দাঁড়িয়ে, পেছনে একবার কুয়াশার নিকটে এসে কিঞ্চিত ঝুঁকে বলল, অনুভূতি বল। কুয়াশা কণ্ঠ শুনে মৃদু হাসল। পেছন ফিরে একবার দেখল শিশিরকে। সলজ্জে হেসে সুদূরের সবুজ প্রকৃতি, নীল আসমান ও নীল পানিতে চোখ মেলে তাকিয়ে মুগ্ধ কণ্ঠে বলল, অনুভূতির ভান্ডার অপ্রকাশিত। কুয়াশার উত্তর শুনে শিশিরের উষ্ঠেও অমায়িক হাসির রেখা উঁকি দিল। টেকনাফ জেটি ঘাট থেকে দ্বীপে পৌঁছাতে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে। সেক্ষেত্রে ওরা 1.5 ঘন্টা পার করে এসেছে। আরও কিছু সময় এখনও জাহাজে অবস্থানরত থাকতে হবে। আনন্দে উল্লাসে ভ্রমণে মেতেছে। সমুদ্রের বুকে অসীম অনুভূতি মিশিয়ে সবাই অ্যাডভেঞ্চার ট্র্যাভেল উপভোগ করছে। শঙ্খচিলরা পিছু ছাড়ছে না। ওই ছাত্রগুলো এখন আর গান করছে না, তারা এবার ছবি উঠাচ্ছে। তাদের সব আনন্দের মাঝে 3টা অবয়ব আবার ভিড়ে মিশে নজরদারি করছে। কানে ফোন রেখে অতিশয় ধীরে কথা বলছে। ওপাশ থেকে বলছে, তার উত্তর করছে হ্যাঁ হুঁতে। সে পাশ থেকে কিছু বললে প্রথম অবয়বটি বলল, খুব আনন্দ করছে ভাই, বউ বাচ্চা নিয়ে দেশ দুনিয়া ভুলে গেছে। ভুলুক ভুললেই তো আমার লাভ। ঝোপ বুঝে খোপটা দিতে আমারই সুবিধা হবে। একটু আনন্দ না হয় করে নিক, শুধু নজর রাখ কখন কোথায় যাচ্ছে কি করছে, সব আপডেট আমার পাই টু পাই চাই। ওকে ভাই, এখন রাখি, এখানে কথা বলা খুব রিস্কি। বলতে বলতে ওপাশ থেকে কল কেটে দিল। অবয়বটিকে কাটার আর সুযোগ দিল না, বিরক্ত হয়ে বলল, একটাবার আমারও তো সুযোগ দিলেও তো পারেন ভাই।
হিম নীরবে সমুদ্রে চেয়ে আছে। এমন সময় 4-5টা যুবতীর দল তার পেছন দিয়ে যেতে গেলে একটি যুবতীর সাথে হিমের বাহুতে স্পর্শ লেগে ধাক্কার মতনই লাগলো। রেলিংয়ে হাত দেওয়া ছিল, হিমের সেটা ছুটে গেল। সঙ্গে সঙ্গে পেছন ঘুরে তাকালো। মেয়েটি অতিশয় সুললিত কণ্ঠে বলল, সরি মিস্টার, ডোন্ট মাইন্ড। বলেই হাঁটা ধরল বান্ধবীর সাথে হাসতে হাসতে। তারা গল্পে এতটাই মুশকুল যে আশেপাশে নজর দিয়ে হাঁটছে না। হিম বিরক্ত স্বরে চেয়ে থেকে দেখলো এটা সেই ব্লক করা মেয়েটি। বিরক্ত স্বরেই বলল, সরি বলে খালা, সরি যে আমার কি ভিজলো শুনি। বিরক্তি নিয়েই আবার আগের ন্যায় দাঁড়ালো। মিহির আর ঈশা পাশাপাশি দাঁড়িয়ে আছে। তারা এটা ওটা গল্প করছে। তার পাশে নিহার, শশী। সবার দৃষ্টি সমুদ্র বিলাসে। তারা তাকিয়ে থাকতে থাকতেই একটি তিমি উপরে উঠে লাফ দিল। অমনি বর্ষণ চেঁচিয়ে উঠল, সাথে শশী, ঈশাও। শিশির সঙ্গে সঙ্গে কুজ্জোকে বলল, বাবা ওই দেখো তিমি। তিমি? হ্যাঁ আম্মু, ওটা তিমি। হ্যাঁ বুবু, আমার তো এই প্রথম এত কাছ থেকে তিমি দেখার সৌভাগ্য হলো। ইস, কি সুন্দর সব অনুভূতি। বৃষ্টি, ইয়াসমিন গিয়ে বসেছিল। ওরাও আবার চলে এলো ডেকে। তুষার, তুহিন একসাথে দাঁড়িয়ে আছে। এরই মাঝে ওই ব্লগার মেয়েটা আবার ক্যামেরা নিয়ে ব্লগ করতে লেগেছে। বকবক করে কানের মাথা কাচ্ছে। হিমের পাশেই ছিল। ওর ভাবনার সুতো একেবারে ছেড়ে দিয়ে মেয়েটি এক প্রকার ছুটে শিশির আর কুয়াশার কাছে চলে এলো। এতক্ষণ পর মেয়েটাকে এভাবে ছুটে আসতে দেখে শিশির সহ কুয়াশাও বিচলিত হলো। শিশির বলে উঠল, আরে আরে আস্তে, এভাবে ছুটছো কেন? পড়ে যাবে তো। মেয়েটি শিশিরের সেসব কথায় পাত্তাই দিল না। সম্পূর্ণ আগ্রহ করে বলল, অ্যাডভোকেট শিশির মালিথা। উচ্ছ্বাসিত স্বর তার। কুয়াশা ভ্রু কুচকে চাইল। সবার উৎসুক দৃষ্টি এখন শিশির আর মেয়েটির উপর। মেয়েটি আবার বলে উঠল, এটা স্বপ্ন নয়, সত্যি। আমি সত্যি বাস্তবে আছি নাকি কোনো ফ্যান্টাসিতে? শিশির ভেবাচাপা খেয়ে গেল। বাকিরাও হা। হিম তো ভ্রু মুখ কুচকে এই ছাগলের মতো বকবক করা মেয়েটাকে দেখছে। শিশির বলল, ইয়েস, আই এম শিশির মালিথা, বাট আই নো ইউ। আরে আমার মতো এত তুচ্ছ পুচকি মেয়েকে আপনি কি করে চিনবেন? আম জানতে থরি না হুঁ ম্যা। মেয়েটির কথায় হিম ঠোঁট চেপে হাসলো অনেকেই। শিশির নিবৃষ্ট চোখে চেয়ে। মেয়েটি আবার বলল, আমি এত বড় ফ্যান আপনার স্যার। বিসিএস ক্যাডার হওয়ার পুরো ভিডিও এবং সবখানের ব্লগ রিলস আমি দেখা বাদ রাখিনি। আর আপনার সুনাম তো ছড়িয়ে আছে সবখানে। শিশির আবার বিচলিত হলো। মেয়েটা প্রচণ্ড কথা বলে বুঝল। কুয়াশা এতক্ষণ চেয়েই ছিল। কুজ্জো ফ্যালফ্যাল করে দেখছে মেয়েটাকে। কুয়াশা বলল, এক্সকিউজ মি মিস, তোমার পরিচয়টা জানতে পারলাম না এখনো। ও মাই গড, মিসেস শিশির মালিথা। কুয়াশা এবার পূর্ণ দৃষ্টি দিল। শিশির মেয়েটির কথায় কারেকশন করতে বলল, ওর পরিচয় অ্যাডভোকেট কুয়াশা মালিথা। শুনে কুয়াশা তাকালো। সব সময় শিশির এটা বলে। সে প্রথমে জিজ্ঞেস করলে বলেছিল, তুই নিজের পরিচয় ক্রিয়েট করেছিস আমার পরিচয়ে ঘুরে বেড়ানোর জন্য? অ্যাডভোকেট শিশির মালিথার বউ তুই, তোর পরিচয় অ্যাডভোকেট কুয়াশা মালিথা। সেদিন শুনে কুয়াশা আপ্লুত হয়েছিল। স্বামীর প্রতি ভালোবাসা আরও 4 গুণ বেড়েছিল। মেয়েটি শিশিরের কথায় এবার যেন ফিদা হলো। বলে উঠল, হাই, ক্যা বাত হ্যায়, কি কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ। বলে থেমে আবার কুজ্জুর দিকে তাকিয়ে বলল, আর এই কিউট পিউট বেবিটা এত কিউট কেন সব? মাশাল্লাহ। নাম কি তোমার প্রিটি বেবি? কুজ্জু কিছুক্ষণ তাকিয়ে থেকে বাবার গলা জড়িয়ে ধরল। তার এই মেয়েটাকে কেমন ভয় লাগছে। গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। শিশির বলল, বাবা, আন্টিটা নাম জিজ্ঞেস করছে, বলো। পলিকা কুঞ্জু। বর্ষণ পাশে থেকে কারেকশন করে বলে উঠল, পহেলিকা কুঞ্জ। মাশাল্লাহ, তুমিও বহুত কিউট বাবা। তোমার নাম কি আর এনার কি হন তোমার? মালিথা আমার চাচু, ফুপি আর ওটা আমার বোন হয়। বাহ, কি সুন্দর কথা বলো। আপনারা ফ্যামিলি সহ এসেছেন ম্যাম? হ্যাঁ, ফ্যামিলি ট্যুর। মেয়েটি এবার ক্যামেরা অন করে আবার তার বকবক শুরু করলো। ক্যামেরার সামনে দিয়ে শিশিরকে ক্যাপচার করে নিয়ে বলতে লাগলো, হাই ভিউয়ার্স, এই দেখেন আমাদের অ্যাডভেঞ্চার ট্রাভেলে কারা রয়েছেন আমাদের সাথে। অ্যাডভোকেট শিশির মালিথা অ্যান্ড হিজ ওয়াইফ মিসেস অ্যাডভোকেট কুয়াশা মালিথা অ্যান্ড দেয়ার কিউট পিউট প্রিটি প্রিন্সেস।
আমি তো তাদের দেখা পেয়ে ভীষণ এক্সাইটেড হচ্ছি। আপনারাও নিশ্চয়ই খুব এক্সাইটেড হচ্ছেন। হ্যাঁ, হবারই কথা। সো ভিউয়ার্স, আপনারা কমেন্টে কিন্তু আপনাদের ফিলিংস জানাতে ভুলবেন না। আপাতত এখানে কাট করছি, পরবর্তী আপডেট আবার আপনাদের সামনে তুলে ধরবো। বাই বাই। সবাই দাঁড়িয়ে মেয়েটার বক বক গিলে গেল। মেয়েটা কথা বলে প্রচুর, আর চঞ্চলতা দেখেই বোঝা যাচ্ছে। ক্যামেরা রেখে শিশির আর কুয়াশাকে বলল, আমরা ফ্রেন্ডসরা আপনাদের সাথে একটা সেলফি নিতে পারি স্যার, ম্যাম? শিশির সম্মতি দিল। ওর বান্ধবীদের ডেকে নিয়ে দুজনের সাথে ছবি উঠালো। এরপর আবদার করলো ফ্যামিলির সাথে একটু পরিচয় করবে। এত করে মেয়েটা রিকোয়েস্ট করতে লাগলো যে কুয়াশা না করতে পারলো না। তারা এমনিতেই ফ্যামিলিকে কখনো পাবলিক করে না। তুষারদের সবার প্রফেশন গোপন রেখে কুয়াশা শুধু পরিচয়টা দিল। এখানে পাবলিকের মাঝে ঝামেলা হতে পারে ভেবে মেয়েটাকে মানা করলো দ্বিতীয়বার ক্যামেরায় ক্যাপচার না করতে। প্রথম বলে কিছু বলতে পারেনি, মেয়েটাও বুঝে মেনে নিল। এরপর বিদায় নিয়ে আবার সেই হাওয়ার গতিতে অন্যদিকে চলে গেল। তার পরিচয় আর দিয়ে গেল না, কুয়াশারাও আর ঘাটালো না। ব্লগারের থেকে দূরে থাকাই বেটার। হিম এবার যেন অনেকক্ষণ পর নিঃশ্বাস ছাড়ল। এতক্ষণ ওই মেয়ের বকবকে সে নিজেই কথা বলার শক্তি খুইয়ে ফেলেছিল যেন। বিড়বিড় করে বলল, ভাঙা রেডিও, পুরো মাথা হ্যাং করা, এত কথা কিভাবে বলে এরা? এটা তো আমার বোনের থেকেও দ্বিগুণ। ওরা জেটি ঘাটের কাছে পৌঁছে গেল, আর মিনিটের মাঝে জাহাজ ফিরে যাবে। সবাই আবার হই হুল্লার করে উঠল, কারণ ফাইনালি সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছে গেছে। শশী কুজ্জকে বলে উঠল, কুঞ্জবুড়ি, আমরা সেন্ট মার্টিন দ্বীপে চলে এসেছি। আমরা 3 দিন চলে যেতে, মজা মজা। হাতে তালি দিতে লাগলো। একই সাথে সানভিও হাতে তালি দিল আর বলতে লাগলো, সবার মাঝে আরো উত্তেজনা 10 গুণ বেড়ে গেছে। অপরূপ সৌন্দর্যের দারুচিনি দ্বীপ, এজন্য অদৃষ্টতার অপূর্ব সৌন্দর্য মণ্ডিত লীলা খেলা। নীল পানি, চিকচিক বালি, অসংখ্য অগণিত পাথর, সারি সারি নারিকেল গাছ, স্ব শীতল সমীরণ। আর কি লাগে পৃথিবীর মায়া বাড়াতে? সবার দৃষ্টি মুগ্ধতায় ছেয়ে যাচ্ছে। নীরবতা পালন করে সমুদ্রের বুকে ভাসতে ভাসতে প্রবাল দ্বীপের স্বাদ নিয়ে নিল। জেলেরা মাছ ধরছে, সেই দৃশ্য কত সুন্দর। এরপর জাহাজ ফিরল পূর্ব দিকের জেটিঘাটে। সারি সারি বেশ কয়েকটা ভিড়েছে, নৌকা, ট্রলার, স্পিডবোট। এত ভিড় বাড়লেও ক্রমে যে এক প্রকার যুদ্ধ বাঁধার মতো। নিহার এগিয়ে গিয়ে সেখানে জাহাজের ক্যাপ্টেনকে কিছু বলল। তখন সঙ্গে সঙ্গে ওদের জন্য সুবিধা করতে রাস্তা ক্লিয়ার হয়ে গেল, নয়তো এই জাহাজ থেকে বের হতেই 20 মিনিট লেগে যেত ওদের। জাকির মালিথার এতক্ষণ দাঁড়িয়ে থাকার সম্ভব হতো না। তাদের সুবিধা মতো বের করা হলো। 4টা জাহাজ পার হয়ে তারা ঘাটের সিঁড়িতে নামলো। এরপর সাঁকো ধরে এগিয়ে গেল। সবাই হাঁটছে আর চারিকোল দেখছে। ওরা বিচের এক সাইডেই এসে থামলো। শশীরা সব বিচে নেমেই গল্প করতে লেগে গেল। তুষার বলল, রিসোর্ট তো পশ্চিম বিচে। হ্যাঁ, রিক্সা বা অটো নিতে হবে। তোমরা থাকো, আমি আর মিহির ভাই দেখছি গিয়ে। ওরা সম্মতি দিলে চলে গেল অটো আনতে। কুয়াশারা রাজ্যের গল্প জুড়েছে দাঁড়িয়েই। এদিকে ওই 3টা অবয়ব নেমে কিছুটা দূরে একটি দোকানে অবস্থান করেছে। কল করে আপডেট ভাই নামক বসের কাছে পৌঁছানো হয়ে গেল। কিছুক্ষণ পর ওরা অটো নিয়ে এলো। এখানে এই সময় গাড়ি পাওয়া দুষ্কর, আর ভাড়া তো আগুন। ওরা 4টি অটো এনেছে, ব্যাগ ম্যাগগুলো সব তুলে ফেলেছে। এরপর একে একে সব অটোতে উঠে পড়ল। তার আগে পাশ থেকে প্রত্যেকে ডাব কিনে এনেছে। হিম বলে উঠল, নারিকেল জিঞ্জিরায় এসেছি, আর নারিকেল খাবো না তাই কখনো হয়? সবাই হেসে উঠল। তারই পাশে ওই ব্লগার মেয়েরা এসে থেমেছে। ওরাও এখান থেকে নারকেল কিনলো, সাথে ভিডিও তো মাস্ট। সবাই দেখল। এদিকে অটো ছেড়ে দিল পশ্চিম বিচের উদ্দেশ্যে। সেখানে তাদের রিসর্ট, চাঁদের বাড়ি বিচ রিসর্ট। হিম অটোতে বসেই মুখ ঘুরিয়ে ওই মেয়েগুলোর দিকে তাকিয়ে আস্তে করে বলে উঠল, যেখানে যাই সেখানে এসে হাজির হয়, মাথা খাও পাবলিক। সেন্ট মার্টিন প্রবাল দ্বীপের মোহিত দৃশ্য উপভোগ করতে পৌঁছে গেল ওরা অপরূপ সৌন্দর্য মর্জিত চাঁদের বাড়ি বিচ রিসর্টে। একে একে অটোগুলো রিসোর্টের সামনে থামল। এখানে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে।
প্রিমিয়াম কোয়ালিটির এই রিসোর্টটি ভেতরে বলো আর বাহিরে বলো অসাধারণ দেখতে। এখন এই রিসোর্ট থেকে বিচ ভিউ করা যায়। রিসোর্টটিতে আলাদা আলাদা কটেজ তৈরি করা, আর সব থেকে নজর কাড়া বিষয়টি হচ্ছে কটেজগুলো কাঠের তৈরি এবং দেখতে ত্রিভুজাকৃতির। সারি সারি বেশ অনেকগুলো কটেজ মিলিয়ে চাঁদের বাড়ি বিচ রিসোর্ট। ওরা বাহির থেকে দেখতে দেখতে ভেতরে প্রবেশের সব ফর্মালিটি পূরণ করলো। রিসোর্টের কর্মীরা শিশিরদের অভ্যর্থনা জানালো। বেশ সমাদরের সাথে ওদের রিসোর্টের মাঝে প্রবেশ করানো হলো। রিসোর্টটির সীমানা করা বাঁশ ফেড়ে তা দিয়ে সুন্দর নকশা করে বেড়া দিয়ে এবং সঙ্গে গেট করা, সেটাও বাঁশের। অনেকটা জায়গা জুড়ে শীতল শান্তশিষ্ট নিরিবিলি এবং অপরূপ সৌন্দর্যের রিসোর্ট। রিসোর্টের মাঝে নারিকেল গাছে পরিপূর্ণ, ফুল গাছ, দোলনা, সুইমিং পুল, লাইটিং করা কটেজ, বসার জন্য এক এক জায়গায় চড়াত পাতা, সব মিলিয়ে মনোমুগ্ধকর স্থান। প্রবেশ করে আশেপাশে নজর দিয়ে ওরা উপভোগ করছিল ভেতরের সৌন্দর্য। ওদের কটেজগুলোর সামনে এসে কর্মী তাদের দেখিয়ে দিল সবটা। এরপর চাবি দিয়ে চলে গেল। এখন দুপুর টাইম, তাই রোদ ঝলমল করছে। নারকেল গাছের ফাঁক ফোকর দিয়ে জমিনে প্রবেশ করছে। ওদের বুকিং করা মোট কটেজ 9টি। দুজন দুজন করে, সাথে যার যার ছেলে মেয়ে আছে তারা থাকবে। কাপলদের জন্য কোনো সমস্যা হলো না। জাকিয়া আজমিরাকে বললেন, মীরা, তুই মেজোর সঙ্গে থাক, আমি তোদের ভাইয়ের সাথে থাকবো। যেহেতু তোরা দুজন থাক, হিম ওর মেজো চাচুর সঙ্গে থাকবে, আর বাকিদের তো সমস্যা নেই, দুজন করে হয়ে যাবে। উপস্থিত সবাইও এটাই বলল। এরপর একে একে ওরা রুমের তালা খুলে প্রবেশ করলো। প্রবেশ করতেই কুয়াশা দেখে বলে উঠল, বাহ, কি সুন্দর রুম, কাঠের তৈরি সবকিছু। কুজ্জ বাবার কোলে ঘুমিয়ে গেছে। সে অটোতে ওঠার পরই ঘুমিয়েছিল। বাবার সাথে ডাবের পানি খেতে খেতে শিশির কুয়াশাকে বলল, ওই দেখ, উপরেও থাকার জন্য জায়গা, ওখান থেকে রাতের বিচ ভিউ হবে অপূর্ব। কুয়াশা শুনে সামনের দিকে উপরে তাকালো। দেখলো সত্যি কাঠের তৈরি সিঁড়ি দিয়ে উপরে উঠলে থাকার জন্য বেড আর গ্লাস দেয়া জানালা। সেখান থেকে তাকালে নীল পানির সমুদ্র ভিউ। সত্যি সব অপূর্ব। কুয়াশা শিশিরের দেখানোর পর সত্যি সত্যি আগে কাঠের সিঁড়ি বেয়ে উঠে গেল। গিয়েই মুগ্ধ হয়ে গেল। ত্রিভুজের মতো রুম উপরের দিকেও তেমনি কোণা হয়ে উঠেছে। সে শিশিরকে উপর থেকে বলল, এই, এটা তো সত্যি অসম্ভব সুন্দর গো। শিশির মুচকি হাসে ওর কথায়। তার বউ আহ্লাদি হয়ে উঠেছে। সে ব্যাগ রেখে মেয়েকে নিচের বেডটাতে শুইয়ে দিল। ব্যাগ খুলে একটি পাতলা কাঁথা বের করে শরীরের উপর দিল। কপালে চুমু আঁকলো তার পাকনি পাখিটার। সারাক্ষণ পাখির মতো এটা ওটা জিজ্ঞেস করতে করতে এসেছে ভেবেই নিজ মনে হাসল। তার এক টুকরো প্রশান্তি। এরপর নিজেও বসলো। এতটা পথ জার্নি করে এসেছে। কুয়াশা উপরের বেডে শুয়ে পড়েছে। শিশির নিচের বেডে শরীর এলিয়ে দিল উপরের দিকে তাকিয়ে। শিশির নিচু স্বরে যেমনটা কুয়াশার কর্ণে পৌঁছায় তেমন করে বলল, আল্লাদি বউ, অনুভূতি বল। আমি তো সুখের রাজ্যে আছি। নিচে নেমে আয়, ওখানে থাকার জন্য 2-2টা রাত পাবি, সাথে আমাকেও পাবি পাশে। কুয়াশা শুনে উঠে বসে। লজ্জা কাজ করলো কিঞ্চিত। এ ছেলের কথাতে তার এখনো লজ্জা লাগে। বড্ড দুষ্ট। নিজ মনে হেসে নামতে নামতে বলল, তুমি বড্ড ফাজিল। হ্যাঁ, সেটাও তোর কাছে। কুয়াশা আর কথা পায় না। সে উপর থেকে বোরকা খসিয়ে ফেলেছিল। নিচে এসে দেখলো একটি কাঠের আলনা আছে। সেটির উপর বোরকাটি রাখলো। এরপর বেডসাইড টেবিলের উপর দেখলো কমপ্লিমেন্টারি সব জিনিসপত্র দেওয়া আছে। ওগুলো ওদের প্রয়োজন নেই। ওরা বাসা থেকে সবটাই এনেছে। এখানে তোয়ালেরও প্রয়োজন নেই। ব্যাগ থেকে সব প্রয়োজনীয় জিনিসপত্র বের করে কুয়াশা বলল, তোমার মেয়ের কাছে থাকো, আমি আগে বের হয়ে আসি, গোসল করবো একেবারে। হ্যাঁ, করে নে, দুপুরের খাবার খেতে হবে। আচ্ছা থাকো তোমার মেয়ের কাছে। বলেই চলে গেল। শিশির উঠে শার্ট খসিয়ে ফেলল। উদম শরীর আবার বিছানায় এলিয়ে দিল। উপর হয়ে মেয়ের পাশে শুয়ে চোখ বন্ধ করে নিল। মিহির আর ঈশা এসে রুম দেখে মুগ্ধ হয়েছে। ওরা কিছুক্ষণ সময় রুফের বেডটাতে বসে সময় কাটিয়ে নিয়েছে। এরপর নিচে নেমে এসেছে। ঈশা গোসল করে জিনিসগুলো গোছগাছ করছিল। মিহির কাছে গোসলে এখন, এসেই বের হবে। সানভিও এখন ঘুমে। স্মৃতি ছেলেটাকে
তোলার চেষ্টা করছে, হাত মুখ ধুয়ে দিবে বলে। গোসল আজ করানোর প্রয়োজন মনে করল না। নতুন স্থান, হুট করে আবহাওয়া চেঞ্জ হলো। আজই গোসল করালে ঠান্ডা লাগবে ভেবে আগামীকাল করাবে। রিজভিকে বলল, তোমার ছেলে উঠছে না তো। থাক, তুলো না এখন, আরেকটু ঘুমিয়ে নিক। খাবার সময় হয়ে আসছে, ফ্রেশ করাতে হবে তো। ঘুমোচ্ছে, একটু ঘুমাক। বলে সে এই রুমের বারান্দায় চলে গেল। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। কাঠের তৈরি টুল আর বেতের মোড়া আছে কয়েকটা। সে বসলো একটি মোড়াতে। স্মৃতিকে ডাকলো, এই রসমালাই, এদিকে এসো। স্মৃতি বিরক্ত হয়। এই ডাকটা সে ছেলের সামনে দিতে মানা করে। কবে শুনে নেবে আর শিখে গেলে বিপদ। সে ভেজা চুলে এগিয়ে গেল বারান্দার দিকে। গিয়ে এখান থেকে বীজ দেখে মুগ্ধ হলো। শো শো বাতাস শোনা যাচ্ছে, পানির ঢেউ, অনেক লোকের আনাগোনা। রিজভি স্মৃতিকে পেছন থেকে হাত ধরে টেনে নিয়ে কোলের উপর বসিয়ে নিল। তাকালো দুজন দুজনের দিকে। স্মৃতি রিজভির গলা জড়িয়ে রেখে আবার বিচের দিকে তাকালো, বলল, আগের মতোই এখনো তুমি। আর তুমিও। স্মৃতি রিজভির বুকে মাথা রাখলো। দুজনের দৃষ্টি ওই নীল পানির সমুদ্রে। শশী, নিহাল দুজনই একসঙ্গে গোসল করে নিয়েছে। শশীও ওই উপরের বেডটা আবিষ্কার করলো। গোসল করে ভেজা চুলে ঘুরতে ঘুরতে হঠাৎ সিঁড়ি দেখল। বিষয়টা বুঝতে সিঁড়ি বেয়ে উপরে উঠে সে মুগ্ধ হয়ে গেল। কিছুটা চেঁচিয়ে উঠে বলল, এই নেভিয়ান সাহেব, এদিকে দেখেন, কি সুন্দর আর চমৎকার একটি জিনিস। নিহাল নিচের বেডে শরীর এলিয়েছিল। শশীর কথা পেয়ে আশেপাশে শশীকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পাচ্ছে না। ভ্রু কুচকাতেই শশী আবারও নিহালকে ডেকে উঠল। নিহার এবার পেছন ঘুরে উপরে তাকালো, দেখলো শশী উপরে উঠে বসে আছে। বিষয়টা দেখতেই আরো দ্বিগুণ ভ্রু কুচকালো সে। বলল, এই তুমি ওখানে কিভাবে? আমি ভূত হয়ে উপরে এসেছি, এখন আপনার ঘাড় মটকাবো। বলে আবার হেসে দিল। নিহার আগের ন্যায় উপরে চেয়ে। শশী বলল, আরে সত্যি, এসে দেখেন কি দারুণ জায়গা। আমি তো পাগল হয়ে যাচ্ছি এসব দেখে। নিহার শশীর কথা শুনে উঠে পড়ল। গোসল করাতে মুখটা স্নিগ্ধ লাগছে। সাদা টি শার্ট এবং অ্যাশ কালার ট্রাউজার পরেছে। সে শশীর দিকে তাকাতে তাকাতেই দীর্ঘ শক্তিশালী শরীর নিয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। বিষয়টা এবার তার বুঝে এলো, এটা কখনো দেখা হয়নি। এছাড়া সমুদ্র তার দেখতে দেখতে মোহিত হওয়া জিনিসটা ফিকে হয়ে গেছে। সে শুধু মা বাবা, বউ, ভাই, ভাবিদের সঙ্গী মাত্র। তবুও এই কটেজটার এই আলাদা বিষয়টা দেখে বেশ ভালোই লাগলো। শশীর এতটা উৎফুল্লময় বদন দেখে আরোই ভালো লাগছে। বউয়ের মুখের হাসি তারও প্রশান্তির কারণ। মুচকি হেসে গিয়ে শশীর সামনাসামনি বসলো। জানালা খুলে দিয়েছে শশী। হুড়হুড় করে বাতাস প্রবেশ করছে। ফ্যানের কোনো প্রয়োজনই পড়ছে না। শশী উৎফুল্লর সঙ্গে বলল, সেই সুন্দর না বিষয়টা? তুমি খুশি তো? অনেক। এই সমুদ্রতেই তোমার নেভিয়ানের প্রফেশন। তার জীবনের আয় রোজগারের পথও এই সমুদ্রেতেই আটকে। আর সমুদ্রই আমার বউ পাখির থেকে আমাকে বছরের পর বছর দূরে রাখে। শশীর হাসি কমে যায়। ম্লান বদনে নিহারের দিকে তাকায়। নিহারও তাকায়। অনেকক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। শশীর কেন যেন বুকটা আচমকা খা খা করতে লাগলো। নিহার বউয়ের অভিচিত্ত বুঝে নিল। হাত ধরে টেনে নিল সামনে থেকে। শ্যামবর্ণ গোলগাল মুখটি দুহাতের আঁচলে নিয়ে কপালে উষ্ঠ চুম্বন করল। শশী চোখ বন্ধ করে নিল। শশীর মাথাটা বুকে রেখে আলতো জড়িয়ে ধরল। সমুদ্রের দিকে নজর দিয়ে বলল, এই সমুদ্রই আবার তোমার আমার দূরত্ব বাড়াবে বউ পাখি। যে সমুদ্র আমার স্বামীকে দূরে রাখে, সেই সমুদ্রের প্রেমে পড়েই আমি মোহিত হচ্ছি। হ্যাঁ, তাই তো দেখছি আমার বউ পাখি তার সতীনকে এতটা ভালোবাসে। মোটেও নয়, আমার ভালো লাগার জিনিস এটা। কি সুন্দর সব। নিহার শব্দহীন আবার হাসে। দুজনে বসে থেকে কিছুক্ষণ সময় কাটায়। এরই মাঝে শিশিরের কল আসে, জানায় তারা বের হবে লাঞ্চের জন্য। নিহার সম্মতি দিয়ে শশীকে বলে, তৈরি হয় নাও, খাবারের সময় হয়ে গেছে। শশী শুনে নিচে নেমে পড়ল। একটি সাদা এবং বাসন্তী রঙের মিশ্রণে সুতি চুড়িদার কুর্তা পরে নিল। ভেজা চুল ছেড়ে রাখল। হালকা পাতলা সাজগোজ করে নিহারের সাথে বেরিয়ে পড়ল।
বের হয়ে দেখলো সবাই বাহিরে চড়াতে বসে গল্প করছে। বড়রা সব রেস্ট করছে রুমে। বাহিরে 3টার পর বের হবে জানিয়েছে। আপাতত শিশিররাও লাঞ্চ করে রেস্ট করবে, বিকেলে বিচে যাবে। নিহার শশীও গিয়ে যোগ দিল। কুয়াশা, ঈশাও কুর্তা পরা, স্মৃতি, বৃষ্টি, ইয়াসমিন 3 পিস পড়েছে। এদিকে ব্লগার সেই মেয়েগুলো এই রিসোর্টে উঠেছে। মেয়েটির কণ্ঠ পেয়ে ওরা ওদিকে তাকালো। মেয়েটি পুরো রিসোর্টের ভিডিও বানাচ্ছে। শশী বলল, মেয়েটির হাফ লাগে না বোধ হয়। না বুবু, হাঁপালে আর এই ছাগলের মতো বকবক করতো নাকি? পুরোই মাথা ব্যথার গোডাউন। হিমের কথায় হেসে ফেলল সবাই। শিশির টিপ্পনি কেটে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কিরে শালাবাবু, মেয়েটার প্রতি তোর এত অ্যালার্জি হলো কেন হঠাৎ? কাহিনী কি বলতো? ক্রাশ ট্রাশ খেলি নাকি? হিম ভেবাচাপা খেয়ে গেল। সবাই আরেক দফা হেসে ফেলল। হিম চোখ মুখ ছোট করে চেয়ে রইল। নিহার বলল, মেয়েটা কিন্তু সুন্দরী আছে। মেয়েটার সাথে তোর সেটিং করিয়ে দেবো নাকি? কি বলিস? সারাদিন ব্লগ করবে আর ছাগলের মতন বক 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 করবে। হ্যাঁ, জমবে কিন্তু বেশ। খেতে গেলে ব্লগ, শুতে গেলে ব্লগ, উঠতে গেলে ব্লগ, বসতে গেলে ব্লগ, জীবন তেনা। সবাই আরেক দফা হেসে উঠল। বৃষ্টিও সুযোগ বুঝে বলে উঠল, হ্যাঁ, এরপর দেখা গেল বাসুর ঘরেরও সব লাইভ ব্লগ বানিয়ে পাবলিসিটি করে ফেলবে। এবার আরো জোরে হেসে ফেলল সবাই। হিম বেচারা একটা মাত্র কথা বলে সেই ফাঁসা ফেসে গেছে, যাকে বলে একেবারে মাইনকা চিপায়। দাঁত মুখ শক্ত করে খেয়ে ফেলা লুকে মেয়েটিকে আর চোখে দেখছে। তুষার বলল, হয়েছে হয়েছে, বেচার আমার ছোট ভাইটাকে নিয়ে আর হাসি উড়িও না তোমরা, চলো এখন। সব হাসতে হাসতে উঠে দাঁড়ালো। ওরা হাঁটতে লাগলো। এখন ওরা এখানের গলা চিপা নামে স্থানে যাবে, যেখানে বেশ ভালো মানের রেস্টুরেন্ট আছে। খাবার জন্য সেখানের উদ্দেশ্য বের হলো। গাড়িতে যেতে হবে। ওরা গল্পে গল্পে রিসোর্ট থেকে বের হলো। এদিকে অবয়ব 3টি এই রিসোর্টে কোনো কটেজ পায়নি, তাই এখানে উঠতে পারেনি। পাশে একটি রিসোর্ট আছে, সেখানে থেকে তাঁবু নিয়েছে ভাড়াতে। সেই তাঁবুর মাঝে রাত থাকবে আর নজর রাখবে। রিসোর্ট থেকে কুয়াশারা বের হতেই আড়াল হয়ে গেল ওরা। নিহারের আবার খটকা লাগলো। সে আশেপাশে চোখ রাখলো, ভালো করে সবখানে দেখতে লাগলো, কিন্তু কিছুই পাচ্ছে না। বিষয়টাতে সে বিরক্ত হচ্ছে। যদি তাদের উপর সত্যি নজর রাখা হয় তো খুব ধৈর্য ব্যক্তিদের রাখা হয়েছে, নয়তো তার চোখ ফাঁকি দেওয়া সহজ হতো না। অন্তত কুজ্জ সানভি শ্রাবণকে ঘুম অবস্থায় রেখে এসেছে মায়েদের কাছে। বর্ষণও সেই সাথে থেকে গেছে দাদা দাদিদের সাথে। শিশিররা খাবার নিয়ে আসবে জানিয়েছে। দুপুরে লাঞ্চ করতে ওরা সবাই একটি রেস্টুরেন্টে এসেছে। কথা ছিল গলাচিপা পাড়ার মেরিন পার্টি দেখতে আসবে আর খেয়ে আসবে, কিন্তু সেটা আর করেনি। কাছের একটি বেশ ভালো মানের রেস্টুরেন্ট বলা যায় সেখানে এসেছে। রেস্তোরাঁর নিরিবিলি টেবিলে গিয়ে সব বসলো। এখানে খাবার অর্ডার গিয়ে করতে হবে, তাই তুষার, তুহিন, নিহার গেল। বাকিরা বসে। খাবার এখানের প্রধান হলো বিভিন্ন প্রজাতির মাছ। হরেক রকমের মাছের পসরা সাজানো, মাছ দিয়েই বিভিন্ন পদ তৈরি। বড় মাছগুলো পিস হিসেবে বিক্রি হয়। ওরা সেখানে অর্ডার করলো ফ্রাইড রাইস, সাথে বোল করাল মাছ, রূপচাঁদা ফ্রাই, সুন্দরী পোয়া, সাথে গলদা চিংড়ি ভুনা। এছাড়া কুড়া, যেটা দেশি মুরগির মাংসকে বলা হয়, আর প্যাকেজিংয়ে দেয়া 5 রকমের ভর্তা, সালাদ সহ দই, কোক। অর্ডার করে জায়গায় বসতে না বসতেই ব্লগ মেয়েটি হাজির। কুয়াশারা দেখে চোখ বড় বড় করে তাকালো। যেখানে যাচ্ছে সেখানেই এই মেয়ের আগমন। মেয়েটি প্রথমে কুয়াশাদের খেয়াল না করলেও বসতে গিয়ে খেয়াল করলো। বসতে বসতেই সবার উদ্দেশ্যে হাই দিয়ে বসলো। ওরা দেখলো মেয়েটির সাথে একটি বড় মহিলা আছে। মহিলাটি কে হতে পারে ধারণা করতে পারল না। হয়তো গাইড করার জন্য ম্যাম, আর নয়তো বড় বোন হবে। তবে এরই মাঝে শিশিরদের খাবার চলে এলো। সার্ভ করে খাওয়া ধরলো, কিন্তু বিপত্তি ঘটল যখন শ্রবণে এলো। ব্লক করা মেয়েটা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, ইয়া আল্লাহ, এখানে মাছের দাম এত! আল্লাহ, একটি মাত্র কাটা পিসের দাম 150-250! ও মা, আবার কোনোটার দাম বলছে 400-500! কি চড়া দাম রে ভাই! মেয়েটির কথায় শিশিররা ঠোঁট টিপে হাসছে।
কুয়াশা খেতে খেতে হাসছে, বলল, মেয়েটা মজার আছে অনেক, কথাগুলো ভালোই লাগছে শুনতে। তোর থেকেও এক ধাপ এগিয়ে গেছে। আহারে, আমার বোনের থেকে না, তোর বোনের থেকেও এক ধাপ এগিয়ে গেছে বল। কুয়াশা আর শশী চোখ ছোট ছোট করে চেয়ে রইল একে অপরের বরের দিকে। শিশির নিহার হাসছে আর খাচ্ছে। হিম এবার অনুযোগ করে বলল, ওটাকে মজার বলছো বুবু? এতগুলো লোকের সামনে দাম নিয়ে ব্লগ করছে, তাও চেঁচিয়ে। দেখো সব ওর দিকে হা করে তাকিয়ে আছে, মাঝে লাজ লজ্জা হায়া বলতে নেই বোধ হয়। ব্যাপার না ভাই, ভ্রমণ ব্লগে সবই বলতে হয়। বাট তুই এত চেতে যাচ্ছিস কেন ভাই? সব আবার ঠোঁট চিপে হাসছে। হিম থতমত খেল, আবার বোধ হয় লাগবে ওর পেছনে। কিছুটা বিরক্ত স্বরে বলল, এই তোমরা ওই ছাগলের মতো বকবক করা মেয়েটার সাথে আমাকে জড়িও না তো, জাস্ট ইরিটেটিং গার্ল। তুহিন ভারী স্বরে থামাতে বলল। চুপচাপ খাও সবাই। কেউ আর কথা বলল না, মনোযোগ দিয়ে সেন্ট মার্টিনের খাবার উপভোগ করতে লাগলো। ওই মেয়েগুলো এখন ব্লক রেখে খাচ্ছে। খাওয়া শেষ করে ওরা বাকিদের জন্য খাবার প্যাকিং করে নিল। প্রায় 2টা বাজতে চলল। মায়েরা খাবে এখন। রিসোর্ট ফিরে ওরা জাকিয়াদের খাবারগুলো খাওয়ার জন্য সেখানের কর্মীদের ডাকলো। কটেজের পাশে খাবার জন্য জায়গা করা আছে, সেটা দেখিয়ে দিল। চারিদিকে খোলামেলা, উপরে কাঠের ছাউনি। জাহিদ, মালিথা, জাকিয়া, আম্বিয়া, আজমিরা সহ কুজ্জো, সানভি বর্ষণ খেতে বসলো। ওয়ান টাইম প্লেট আর গ্লাস নিয়েছে। কুজ্জো, সানভি মায়েদের কাছে খাচ্ছে। শ্রাবণকেও টুকটাক ইয়াসমিন খাইয়ে দিচ্ছে। বাকিরা রেস্ট করতে চলে গেছে। সুস্বাদু সব খাবার বেশ আয়েশ করে খেলেন জাকির, মালিথারা। প্রশংসাও করলেন রান্নার। দেশি মুরগির কুড়া রান্নাটা অসম্ভব সুস্বাদু বলতে হয়। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে একটু জিরাতে যে যার কটেজে চলে গেল। কুজ্জোরা দাদিদের কাছে রয়ে গেল। 3টার পর বের হবে। ঘুরে ফিরে সূর্যাস্ত দেখে সেন্ট মার্টিনের বড় বাজারে যাবে বারবিকিউ করার জন্য সকল সরঞ্জাম কিনতে। কটেজের রুফের বেডে কুয়াশা আর শিশির উঠেছে। জানালা খুলে দিয়েছে, শ বাতাস আসছে। আরামে ঘণ্টাখানেক ঘুমিয়ে নেওয়া যাবে। শশী চিত হয়ে শুয়ে কুয়াশা জানালার পাশে সমুদ্র দেখছে আর রাজ্যের বকবক করে এটা ওটা বলছে। সাথে শিশিরকেও হুহা বলতে হচ্ছে। একসময় বিরক্ত হয়ে গেল শিশির। চোখ মুখ কুঁচকে বসে থাকা কুয়াশা হাতের কজ্জা ধরে টানের উপর ঝাটকা দিয়ে বুকের উপর ফেলল। ঘটনার আকস্মিক কিছুটা চমকালো। শিশির বিরক্ত এবং ধমকে সুরে বলল, আর একটা কথা বলবি তো জানালা দিয়ে একদম ছুঁড়ে ফেলে দেবো, চুপচাপ ঘুমা। কুয়াশা শিশিরের বুকের উপর 2 হাত ভর দিয়ে ওর দিকে তাকালো। চোখ মুখ সংকুচিত করে বলল, আমি এখানে ঘুমাতে এসেছি। তো কি করতে এসেছিস? ফুটবল টিমের জন্য হানিমুনে এসেছিস? আই মিন আমার মেয়ের ভাই বোনদের জন্য। শুনে কুয়াশা শিশিরের লোমশো বুকে কিল বসিয়ে দিল। বলল, ফালতু লোক, মুখে যখন যা আসে তাই বলে দেয়। আমি কি করলাম? তুই তো বললি ঘুমাতে আসিসনি। আমি বলতে চেয়েছি সমুদ্র বিলাস করতে এসেছি, ঘুমিয়ে কাটাতে নই। সেটার জন্য গোটা 3 দিন সময় পাবেন। হ্যাঁ, এখন রেস্ট করে নে, শরীর খারাপ করবেন হয়তো। আর শরীর খারাপ করলে সমুদ্র বিলাস কেন, আমাদের সেকেন্ড টাইম চান্সটা মিস হয়ে যাবে, যেটা আমি একদমই চাইছি না। নো চান্স। বলে দুষ্টু নজরে চাইলো আর ঠোঁটের মাঝে দুষ্ট একটা ইশারা করলো, যা দেখে কুয়াশা খেপে কিল ঘুষি দিয়ে বলল, ফাজিল লোক। শিশির হাসছে খেপিয়ে দিয়ে। কুয়াশা শিশিরের হাসি শুনে আর দেখে থেমে গেল। এতটা সুদর্শন পুরুষ কেন তার স্বামীটা? মোহিত করে ক্ষণে ক্ষণে এক মেয়ের বাপ বলবে কে? এই তো হাসছে যেন সুদর্শন পুরুষের অপূর্ব সেই হাসি। কবি সাহিত্যিকের ভাষায় নারীর হাসির সৌন্দর্যে নাকি পুরুষ ঘায়েল হয়, আর সে তো হয় তার স্বামী নামক পুরুষটির হাসিতে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কুয়াশা শিশিরের বুকের ওপর শরীর ছেড়ে দিল, ধরল নিবিড় আলিঙ্গনে। মাথা রেখে মোহিত স্বরে বলল, আমার সুদর্শন স্বামী। শিশির হাসি থামিয়েছে যখন কুয়াশা আবেগী হয়ে জড়িয়ে ধরে। এখন ওর মুখে সেই চিরায়ত মোহিত সম্বোধন পেয়ে সেও কুয়াশার কোমরের উপর দিয়ে 2 হাতের বন্ধনী অটুট করল। আবেশে বুকে জড়িয়ে নিয়ে কুয়াশার গালের উপর ওষ্ঠ দাবিয়ে গাঢ় চুম্বন করল। বলল, রাগ করবে, কিছুক্ষণ পরে তা আবার হাওয়াও হবে, শুরু হবে তার আহ্লাদীপনা।
আমার আহ্লাদি বউ। কুয়াশা মুচকি মুচকি হাসতে লাগলো। শিশিরও ঠোঁট প্রসারিত করে হেসে চোখ বন্ধ করলো। তুহিন, ইয়াসমিন আর শ্রাবণ কটেজের রুমের নিচের বেডেই হাসি মজায় মেতেছে। শ্রাবণ বাবার বুকের ওপর, তুহিনের পাশে ইয়াসমিন শয়তানরত। শ্রাবণকে ইয়াসমিন সুরসুরি দিচ্ছে আর সে চিল্লিয়ে হেসে হেসে উঠছে। তা দেখে তুহিন, ইয়াসমিনও হেসে উঠছে। বাবা মায়ের সাথে খুনসুটিতে মেতেছে শ্রাবণ। তুহিন হাসতে হাসতে বলল, বাবা আম্মু পচা তাই না, শুধু সুরসুরি দিচ্ছে, পচা আম্মুকে আম্মু ডাকবে না, ঠিক আছে? অমনি শ্রাবণ বাবার কথার সাথে তাল মিলিয়ে বলে উঠল, না না না। একাধিকবার বলতে থাকলো। তুহিন শুনে হেসে উঠল। ইয়াসমিনের দিকে তাকিয়ে বলল, দেখেছো, আমার ছেলে বাবার কথা মেনে নিয়েছে, তার আম্মুকে আম্মু ডাকবে না এখন। ইয়াসমিন মেঘি রাগ নিয়ে শ্রাবণের উদ্দেশ্যে বলল, এই পাজি ছেলে, আমি তোর আম্মু নই? না না না। একটি শব্দ পেয়ে সেটাই রিপিট করছে সে। তুহিন আবার হাসল। ইয়াসমিন আলতো করে শ্রাবণের বাহুতে চাপড় দিয়ে বলল, পাজি ছেলে, যা, তোর আম্মু না আমি। আমি বর্ষণ কুঞ্জার আম্মু হয়ে যাব, একদম মা বলে ডাকবি না, থাক বাপ বেটা মিলে। বলে সে মজা করে পাশ ফিরে শুয়ে পড়ল। তুহিন তা দেখে শ্রাবণকে বলল, বাবা তোমার পচা আম্মু অভিমান করেছে, দেখো সে অভিমান করতেও জানে নাকি। ইয়াসমিন কোনো সাড়া দিল না। তুহিন সেদিকে তাকালো, হাসলো ক্ষীণ। এরপর শ্রাবণকে পাশে নামিয়ে দিল খেলনা হাতে দিয়ে। ঘুরে ইয়াসমিনের দিকে তাকালো। পাশ ফিরে শুয়ে ইয়াসমিনকে পেট বরাবর হাত দিয়ে কাছে টেনে নিল। ফিসফিস করে বলল, আমার মামা তো বউ কি অভিমান করতেও জানে? ফুফাতো স্বামী যদি রাখতে জানে, মামা তো বউ অভিমান করতে জানে। তুহিন ফিসফিসে শব্দে হেসে দিল। ইয়াসমিন নিঃশব্দে হাসল। অমায়িক এক পুরুষকে স্বামীরূপে পেয়েছে। জীবনে কখনো চড়াও হয়ে কথাটিও বলে না, সব কথা তার নরম স্বরে এবং নরমভাবে। ইয়াসমিন লোকটির প্রতি ক্ষণে ক্ষণে মুগ্ধ হয়। তুষার বৃষ্টির পাশাপাশি শুয়ে মুখোমুখি মুখ করে গল্প করছে। বর্ষণ এই ঘরে থাকবে না জানিয়েছে, সে কুটি চাচুর সাথে থাকবে। তাই এই রুমে আসছেও না সে। অনেকদিন পর একান্ত করে স্বামীকে পেয়ে বৃষ্টির বদনে উৎফুল্লা দেখা দিচ্ছে। তুষার বউয়ের বকবক শুনছে আর তাকিয়ে দেখছে। বৃষ্টি কিছুক্ষণ পর কথা থামিয়ে বলল, এসপি সাহেব, কি দেখছেন? আমার অষ্টাদশী বৃষ্টিকে। বৃষ্টি সলজ্জে হাসে, চোখে লজ্জারা খেলা করে বলে, এখনো কি অষ্টাদশী আছি? আমার কাছে তুমি আজীবনই অষ্টাদশী বৃষ্টি। বৃষ্টির বদনে আবার কুন্ডা বোধে ছেয়ে যায়। স্বামীর দিকে নজর দিয়ে বলে, তুমি একটুও বদলালে না। তুমি বদলাতে দেওনি তাই। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া তুমি। এত ক্রিমিনাল ধরে দিনরাত ডিউটি করি, কিন্তু এর মাঝেই আমার স্বস্তি তোমরা। সারাটাক্ষণ আমার মন থাকে তোমাদের উপর। ক্লান্ত শরীর কটেজে ফিরে এলিয়ে দিলে পুরোটা সময় তোমাদের উপর বিচরণ করে। আমার জীবনের প্রশান্তিময় পাওয়া তুমি সুখের ঠিকানা দিয়েছ বর্ষণের মাঝে। বলে বৃষ্টিকে কাছে টেনে নিয়ে কপালে চুমু আঁকে। বৃষ্টি হাসে, আলতো করে জড়িয়ে ধরে বলে, আমার সেই আগের প্রেমিক পুরুষ, ভালোবাসি এসপি সাহেব। সর্বসুন্দরী নারী আমার বুকে, ভালোবাসে তোমার তুষার তার বৃষ্টিকে। সে চিরআত শব্দে ভালোবাসি প্রকাশ। চিত্তটি শীতলতায় ছেয়ে যায়, আর একটু শক্ত করে ধরে। চোখের কোণায় পানি আসে, কিন্তু তা গড়াতে দেয় না। চোখ বন্ধ করে স্বামীর শরীরের ঘ্রাণ নিতে ব্যস্ত থাকে। ফিসফিস করে আবেগীস্বরে বলে, দায়িত্ববান পুলিশ অফিসার, দায়িত্ববান বাবা, আর সর্বোপরি আমার দায়িত্ববান স্বামী। জাকিয়া, আম্বিয়া, আজমিরা একটি কটেজের রুমে একসাথে শুয়ে গল্প করছে। জাকির মালিথা আর জাহিদ মালিথা দুই ভাই একটি রুমের বারান্দায় বসে বিভিন্ন গল্পগুজব করছে। মুরব্বীদের গল্প মানেই প্রাচীনকালের, তেমনই আগের দিনের গল্প জুড়েছে। হিম তাদের রুমটিতে নিচের বেডে শুয়ে ফোন টিপছে। বন্ধুদের ভ্রমণ সম্পর্কে বলছে, ছবি তুলেছে, সেগুলো গ্রুপে পাঠাচ্ছে। তারা দেখে নানান সব কমেন্ট করছে। এদিকে কুঞ্জ, সানভি, বর্ষণ হিমের সাথে সেই রুমের ছাদের বিছানায় বসে খেলাতে মগ্ন। তারা এত সুন্দর এন্টারটেইনিং জায়গা পেয়ে বড্ড আনন্দিত। কৌতূহল সাথে উৎফুল্লতা, ছোট মাথায় নানান প্রশ্ন।
সেগুলো হিমকে জিজ্ঞেস করছে চেঁচিয়ে চেঁচিয়ে বর্ষণ। হিম উত্তর করছে। কুজ্জ এবার বলল, কুতি মামাই উপরে এতো। তোমরা খেলো মামাই, আমি আসছি একটু পরে। না, এক্ষুনি এতো। হিম না পেরে উঠে গেল। বর্ষণ হিমকে বলল, কুটি চাচু দেখো কি সুন্দর সুন্দর নৌকা দেখা যায়। হিম দেখলো মাছ ধরার জন্য বাঁকা বাঁকা নৌকা, পালতোলা নৌকা। হিম গিয়ে বসে ওদের সাথে। কুজ্জ বলে, কুতি মামা খেলবে আমাদের তাতে। কি খেলছো তোমরা? একদম একদম খোলাদুম তাতে। হিম শব্দ করে হেসে ফেলে। কুজ্জোর মুখে কথাগুলো এতটা কিউট লাগলো শুনতে। সেও কুজ্জোর মতো করে বলল, তোমরা একদম বাগদম গোলাদম থাজে খেলছো? ওটা একদম বাগডুম খোরাডুম সাজে হবে কুলছুটি। তুমি চুপ থাকো, সেটাই বলতি আমি। হিম বর্ষণ এবার একসাথে হেসে উঠে। হিম বলল, আচ্ছা চলো আমরা খেলি। বলতে বলতে ওরা কুটি কুটি 5 5 10 আঙ্গুলগুলো বিছানা
ছবি তুলছে রে। খালি কত 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 ছবি তুলছে রে। খালি
ছবি তুলতে রে। কত ছবি তুলতে রে। কত ছবি তুলতে রে। কত ছবি তুলতে রে।